তো আসসালামু আলাইকুম সবাইকে ইজি ম্যাথ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়টার জাস্ট সেটের পাঠটুকু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যেহেতু আমরা একটু বিস্তার আলোচনা করব, তাই আমি শুধু আজকে সেটের পার্টটা নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিওয়ে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে সেট নিয়ে শুরু করি। তো তোমরা হয়তো অনেকেই জানো মানে সেটের কাজগুলো কীভাবে করে বা সেটের ম্যাথগুলো অনেকেই জানো, কিন্তু হয়তো অনেকেই এটাই জানে না সেটটা কেন ম্যাথমেটিশিয়ানরা এটা আবিষ্কার করলো, তাই না? কোনো কিছু কিন্তু এমনি এমনি আবিষ্কার হয়নি, প্রত্যেকটা জিনিস আবিষ্কারের পিছনে একটা রিজন থাকে, ঠিক আছে? এখন সেটটা কেন আবিষ্কার হইল, এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখো, তোমরা মনে করো যে আমি কয়েকটা সংখ্যা দিলাম আমি 1 2 3 1 2 3 5 6। আমি তোমার বললাম যে এখানে ইউনিক এলিমেন্ট কয়টা আছে। ইউনিক মানে কি, মানে আমাদের একবার আছে এরকম, একবার বলতে জাস্ট আমাদের কোন কোন ডিজিটটা এখানে উপস্থিত আছে। তুমি বলবো ভাই এখানে ইউনিক এলিমেন্ট বলতে তো এখানে আমাদের 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, এগুলো হচ্ছে আমাদের ইউনিক। মানে ইউনিক বলতে এই ডিজিটগুলো নিয়ে আর কি আমাদের সংখ্যাটা গঠিত হয়েছে, তাই না? 1 2 3 5 6। এখন এই মানে আমি তো তোমার অল্প কিছু সংখ্যা দিচ্ছি, তাই তুমি বাই করতে পারলাম। এখন যদি আমি বিশাল একটা অনেকগুলো সংখ্যা দিতাম, বলতাম যে এখানে আমাদের ডুপ্লিকেট বাদে কোন কোন এলিমেন্ট আছে এগুলো দেখাও, তখন তোমাকে দেখাইতে তোমার সমস্যা হইতো, যেহেতু অনেকগুলো সংখ্যা থাকতো, তাই না? এই সমস্যাটা দূর করার জন্য আমাদের ম্যাথমেটিশিয়ানরা আমাদের সেট আমাদের কী করলো, সেট নামে ফাংশন একটা ক্রিয়েট করলো। সেটটা কি তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনী, দুই বন্ধনীর ভিতরে সেকেন্ড প্যাকেটের ভিতরে কয়েকটা এলিমেন্ট থাকে, এলিমেন্ট থাকে। এই এলিমেন্ট থাকা এই পুরো প্রসেসটা, এই ফাংশনটাকে সেট বলে। এই ফাংশনটাকে কী বলে? সেট বলে। আচ্ছা দেখো, আমি এখন তোমার একটা সেকেন্ড প্যাকেট দিলাম 1 2, আমি এই পুরোটা এখানে কয়টা সংখ্যা, মনে করো কয়েকটা সংখ্যা আছে, এটাকে আমি সেটের ভিতরে রাখবো। দেখো এটা কাজ করে কীভাবে, এটাকে রাখছি না, তখন এই ফাংশনটা কী করবে, এখান থেকে যে ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে এলিমিনেট করে দেবে। মানে 1 একবার আসে তাই 1কে আর নেবে না, 2 একবার আসে তাই 2কে আর নেবে না, 3 একবার আসে 3কে আর নেবে না, 5 6 হবে। তার মানে কি বুঝলে, আমাদের ডুপ্লিকেট এলিমেন্টগুলো থাকবে না, তখন আমাদের এই সেটটা হবে 1 2 3 5 6। এইটা হচ্ছে তার কাজ, এটা একটা ফাংশন। সেটা একটা কি ফাংশন, যেটা আমাদের কাজকে কী করে, সহজ কথা কি, আমাদের কোনো ডুপ্লিকেট এলিমেন্ট রাখবো না, এটাই সেটের প্রধান কাজ। এবং কি এটা যে আমাদের কী পরিমাণ কাজে লাগে, তোমরা যারা মানে ভবিষ্যতে প্রোগ্রামিং করবা, তখন এই ফাংশনটা হিউজ ব্যবহার আছে, তাই না? অনেক পরিমাণ ব্যবহারের কী পরিমাণ কাজে লাগে, এটা হচ্ছে সেটের কাজ, ঠিক আছে? তাহলে সেট কিছুই না, জাস্ট দ্বিবন্ধনীর ভিতরে আবদ্ধ কয়েকটা এলিমেন্ট বা কিছু এলিমেন্ট, এবং কি এলিমেন্টগুলোর মধ্যে যদি ডুপ্লিকেট না থাকে তাহলে এটা একটা ভ্যালিড সেট। এখন ভাই তোমাকে একটা সেট দিলাম, মনে করো 3 5 9 3 7 11। ভাই তোমরা প্রশ্ন করলাম এটা কি একটা ভ্যালিড সেট নাকি এটা ইনভ্যালিড সেট, বলো এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? তোমার প্রশ্ন কি? আমাদের সেটের ডেফিনেশনই ছিল কোনো ডুপ্লিকেট এলিমেন্ট অ্যালাউ না, তাই তো? এখন তুমি দেখো তো এখানে আমাদের 3 কি ডুপ্লিকেট না, তাহলে এখানে ডুপ্লিকেট এলিমেন্ট আছে কি না, তার মানে এটা আমাদের ভ্যালিড সেট না। তাহলে এই ভ্যালিড রূপটা কী হবে, 3 5 9 7 11। আমি যদি কোনো একটা সেটের ভিতরে এভাবে রাখি, যতই ডুপ্লিকেট রাখি না কেন, এই সেটটার আউটপুট হবে এটা, মানে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না। এটাই হচ্ছে সেটের কাজ। আরেকবার বলি, আমি একটা সেটের ভিতরে যদি যতই ডুপ্লিকেট এলিমেন্ট রাখি, এটি আমাদের অটোমেটিক এলিমিনেট হয়ে আমাদের এমন একটা গঠন হবে যেখানে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না। এইটাই সেটের কাজ। আর এই সেটটা আমাদের ক্রিয়েট করছে বা আবিষ্কার করছে কি, আমাদের জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো সেট কি আর সেটের কাজ কি, তাই না? এই সেট কি, এই সেটের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, এই 3 5 9 7 এলিমেন্ট, এর প্রত্যেকটাকে আমাদের কি বলে, সেটের উপাদান। একে কি বলে, সেটের উপাদান, বা ইংরেজিতে বলে এলিমেন্ট। আচ্ছা, ক্লিয়ার? তাহলে সেটের কাজ কি বুঝতে পারছো, সেট কী করে, কোনো ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে বাদ দেয়। এই তো সহজ একটা কথা, তাই না? এখন মনে করো যে তোমার আমি সহজ করে বলি, তুমি মনে করো প্রোগ্রামিং পারো, এখন তোমার অনেকগুলো সংখ্যা দিছে,
মনে করো যে ইউজার তোমার বা কোনো একটা কারণে মনে করো যে কেউ একজন তোমার বন্ধু একজন তোমাকে অনেকগুলো সংখ্যা দিল, বিশাল সংখ্যা, যেখানে একটা সংখ্যা একের অধিকবার আছে, একটা সংখ্যা একের অধিকবার আছে। সে তোমাকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি এখান থেকে জাস্ট আমার ডুপ্লিকেট বাদে কয়টা এলিমেন্ট আছে বাইর করো। তখন তুমি কি এভাবে করবা না। তখন তুমি যদি প্রোগ্রামিং পারো, তুমি সেট নামে একটা ফাংশন, সেট একটা ফাংশন, তার ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে দিবা, কয়টা এলিমেন্ট ইউনিক বা ডুপ্লিকেট নেই তোমাকে এই ফাংশনটা রিটার্ন করবে, অ্যান্সার দিয়ে দিবে, তাই না? এটাই সেটের কাজ। ক্লিয়ার? আচ্ছা, তো তোমার মনে করো সেটকে আমি যদি এখন মনে করো আমি একটা সেট গঠন করলাম, এই নামে একটা সেট দিলাম, আমি দিলাম 3, 5, 7, 9। এখন সেটে তো সবসময় এরকম কম সংখ্যা থাকবে না, কখনো তো হতে পারে সেটে অনেকগুলো সংখ্যা আছে, সসীম বাট অনেকগুলো সংখ্যা। তখন কি তুমি এভাবে ফোকাস করতে পারবা সংখ্যা লিখে? আচ্ছা পারবা না। আচ্ছা, তো তখন এই পদ্ধতিকে বলে তালিকা পদ্ধতি। কি বলে? তালিকা পদ্ধতি, যেখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট দেওয়া থাকে, প্রত্যেকটা এলিমেন্ট কি দেওয়া থাকে, তাকে তালিকা পদ্ধতি বলে। মনে করো যে এলিমেন্টটা দিল না, অনেকগুলো সংখ্যা, মনে করো সাপোজ এখানে 100টা এলিমেন্ট দেওয়া আছে, তোমার কি পক্ষে সম্ভব 100টা এলিমেন্ট লেখা? সম্ভব না। তখন এই তালিকা পদ্ধতিকে সহজ করার জন্য একটা আসছে আমাদের সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি? কিছুই না। মনে করো যে ভাই তোমাকে বললাম যে 1 থেকে 50 পর্যন্ত, একে কী করো, মনে করো সেটের মধ্যে লেখো, সেটে লেখো। আমি কিন্তু বলি না তালিকা পদ্ধতি না গঠন পদ্ধতি। এখন যারা একটু বোকা তারা কী করবে, 1 থেকে 50 পর্যন্ত লিখবে। মনে করো 1, 2, 3, 4 এভাবে 50 পর্যন্ত তারা লিখবে। কিন্তু এটা কিন্তু আমাদের প্রপার ওয়ে না। 1 থেকে 50 পর্যন্ত লিখতে অনেক সময় লাগবে। কিন্তু যারা চালাক তারা কী করবে, এর সেট গঠন পদ্ধতিটা ইউজ করবে। সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতিটা কি? তো সেট গঠন পদ্ধতি কি, আমি মনে করি এই একটা সেট নিলাম, আমি বললাম এক্স সাজ দ্যাট, মানে কি এক্স, আর এক্সের ভ্যালুগুলো হবে, এক্সের ভ্যালুগুলো হবে আমাদের কি ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আমি আমার মতো করে লিখতেছি, এটাকে অনেকভাবে লেখা যায়। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, এক্সের সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা কি ভাই, কিন্তু কত ভিডিওতে বলছি, স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে প্লাস ইনফিনিট পর্যন্ত সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমি তো 1 থেকে প্লাস ইনফিনিট পর্যন্ত নেব না, আমি নেব 1 থেকে 50 পর্যন্ত। তখন হবে এক্সের ভ্যালু 50 পর্যন্ত। এটা কীভাবে লিখবো? লেস দেন ইকুয়াল 50, শেষ, লেস দেন ইকুয়াল 50। এখন বলবো ভাই এটা কি? আচ্ছা, এখন আগে এটার সাথে পরিচয় হন। আমাদের এটা হচ্ছে কন্ডিশন, এটার নাম কি? কন্ডিশন বা শর্ত। আমরা কন্ডিশনগুলোর সাথে পরিচিত হই, এগুলো কিন্তু এমসিকিউতে লাগে কন্ডিশনগুলো। ভাইয়া দেখো, ভাই মনে করে দিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, এর মানে কি বলো? এর মানে হচ্ছে এক্স ওয়াই থেকে বড়। মনোযোগ দাও, তাই তো? আমি দিলাম ওয়াই গ্রেটার দেন এক্স, এর মানে হচ্ছে ওয়াই এক্স থেকে বড়, তাই কি না? আচ্ছা, এখন মনে করো আমি দিলাম এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, তার মানে হলো এক্স এক্স ওয়াই এর সমান, ওয়াই এর সমান অথবা বড়, অথবা বড়, তাই না? এখন আমি যদি বলতাম ওয়াই গ্রেটার দেন ইকুয়াল এক্স, তখন বলতাম ওয়াই এক্সের সমান অথবা বড়। এখানে দেখো নিচে দেখনা আছে, একে ইকুয়াল বলে, ইকুয়ালটা এইভাবে হয়। ঠিক আছে, তার মানে কি ওয়াই এক্সের সমান অথবা বড়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমি কি বলছি? আমি বলছি যে এক্সের ভ্যালু মানে ন্যাচারাল নাম্বার, আমি এখানে ন্যাচারাল নাম্বারগুলোকে এক্স দ্বারা প্রকাশ করছি। কথা বুঝো, এক্স সার্চ দ্যাট। ঠিক আছে, আমি ন্যাচারাল নাম্বারগুলোকে এক্স দ্বারা প্রকাশ করছি। আর আমার এক্সের ভ্যালু ভাই কিন্তু গত ভিডিওতে বলছি, এক্স ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যার মধ্যে যে কোনো মান থাকতে পারে। এখন আমি যদি মনে করি একটা সংখ্যা লিখলাম 50, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, এটা 50 এখন আমি যদি এখানে 50 না লিখি এক্স লিখলাম, তাই না? এখন এক্সের ভিতরে যে কোনো ভ্যালু থাকতে পারে, তাই বুঝছো কেন আমরা এখানে এক্স দিছি, বা এ বি সি ডি যাই দেয় না কেন, তাহলে এক্স আমি বলিয়ে দিছি এক্স একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা স্বাভাবিক সংখ্যা বুঝলাম, এটা কত থেকে শুরু হবে, এটা আমাদের কত পর্যন্ত চলবে, যেহেতু স্বাভাবিক সংখ্যা তাই 1 থেকে শুরু হয়, এটা আর বলা লাগে না, আমি তো 1 থেকে বলছি এখানে, তাই না? এখানে কত থেকে বলছি? 1 থেকে। যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার স্টার্ট হবে হচ্ছে 1 থেকে কত পর্যন্ত? 50 পর্যন্ত।
কত পর্যন্ত? 50 পর্যন্ত। এখানে আমি কন্ডিশনের মাধ্যমে এটা দেখাই দিলাম। লেস দেন ইকুয়াল মানে এক্সের ভ্যালু সর্বোচ্চ অথবা কম 50 হবে, মানে 50-এর বেশি হবে না। চলো আমরা এক কন্ডিশনমূলক জিনিস আরও করতে দেখি। দেখো ভাই, তোমাকে একটা জিনিস দিলাম, ভাই মনে করে দিলাম যে দিলাম আমি এক্স লেস দেন 4। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এখানে এক্সের ভ্যালু কী কী হতে পারবে? 1 2 3 4, তাই তো? এরকম কি না? মোটেও না, কারণ এখানে তো আমি এক্সের আপার বাউন্ডের কথা বলছি। এক্স হবে 4 থেকে কম, কত থেকে শুরু হবে এটা কি আমি বলছি? বলিনি। তাহলে আমি এখানে কীভাবে 1 থেকে শুরু করছি? এটা তো আমাদের লিখতে হবে এক্সের ভ্যালু 1 থেকে শুরু হবে কি না, তাই না? তখন আমাদের এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, এক্সের ভ্যালু 1 থেকে বড়। এখন তুমি মনোযোগ দাও, আমি বলছি এক্সের ভ্যালু 1 থেকে বড়, 4 থেকে ছোট, কিন্তু আমি তালিকা পদ্ধতিতে আবার লিখলাম 1 2 3 4। এখানে কি এক্সের ভ্যালু 1 হবে? কখনোই হবে না, কারণ আমি তো এখানে বলি না 1 হবে, আমি ইকুয়াল দিছি, ইকুয়াল দিই নাই। এখন যদি আমি তালিকাটাকে স্যাটিসফাইড করতে চাই, তাহলে আমার এখানে ইকুয়াল দিতে হবে। তার মানে কি? এক্সের ভ্যালু 1 থেকে বড়, 4 থেকে এক্সের ভ্যালু 1-এর সমান অথবা বড়, 4 থেকে ছোট। ক্লিয়ার কি না? আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো এবার আমরা পরবর্তীতে যাই। এবার আসো তোমাদের বইয়ে উদাহরণ একই, একদম ইজি। দেখো উদাহরণ একে কী বলছে, আমাদের 7 7 14 21 28 একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা আমি নর্মাল ওয়েতে লিখি একটু। দেখো এই একটা সেট দেওয়া আছে 7 14 21 28, একে আমাদের কিসে প্রকাশ করতে হবে? সেট গঠন পদ্ধতি। তুমি দেখো তো 7 একে 7 7 2 14 3 7 21 4 7 28, এটা কি 7-এর গুণিতক না? অবশ্য 7-এর গুণিতক। এখন তাহলে তুমি আমরা কী করবো? সেট গঠন পদ্ধতিতে লিখবো কীভাবে? দেখো এক্স সাচ দ্যাট, এক্স কি? এক্স হচ্ছে 7-এর গুণিতক, 7-এর গুণিতক, এক্স হচ্ছে 7-এর গুণিতক, তাই তো? আচ্ছা এখন তুমি তো বললে এক্স 7-এর গুণিতক, তো এখানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুইটা বাউন্ড আছে। দেখো আমাদের এক্স এখানে 1 থেকে শুরু হয়েছে 4 পর্যন্ত গেছে, তাহলে এটা লোয়ার বাউন্ড, এটা আপার বাউন্ড। তাহলে এখানে আমাদের একটা বাউন্ড দিতে হবে, নাহলে কত থেকে শুরু, এটা তো আমি বলিনি। তখন আমি বলে দেবো এখানে এক্স কত থেকে শুরু হবে। এখন দেখো তো এক্স এখানে 7-এর গুণিতক কত থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের 1 থেকে না। এখন তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এক্স 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে? 4 পর্যন্ত, 28 পর্যন্ত, তাই না? এখন তুমি চাইলে এখানে 1 না লিখে 0 দিতে পারো, বা 1 ইকুয়ালি দিতে পারো, বা এখানে তুমি যদি 7ও দাও তাও হবে। কারণ কি দেখো তোমাদের 7 থেকে শুরু না 28 পর্যন্ত, আমি 7 থেকে শুরু করলাম 28 পর্যন্ত দিলাম, একে এইভাবে লেখা যায়। অথবা তোমার ইচ্ছা তুমি এখানে 0 থেকে লেখো 28 পর্যন্ত, ইকুয়াল 28 দিতে হবে। ইকুয়াল দিতে হবে কারণ এখানে 28টা আমাদের ইনক্লুডেড আছে। তুমি যদি বলো ভাই আমি এখানে ইকুয়াল দিব না, ইকুয়াল বাদে অন্য কোনভাবে লেখা যায় ইকুয়াল বাদে, তাহলে তুমি এভাবে লেখো, তুমি 0 থেকে শুরু করো, 29 থেকে ছোট লেখো। এর মানে কি এক্সের ভ্যালু 0 থেকে বড় হবে, 29 থেকে ছোট হবে। 0 থেকে বড় দিতে পারো 1 থেকে 2 থেকে, যাই থেকে দাও না কেন, আমাদের তো 7 থেকে শুরু হবে। 0 1 2 0 থেকে 6 পর্যন্ত কোনো 7-এর গুণিতক নাই আমাদের, তাই না? তাহলে 0 থেকে শুরু হবে, 29 থেকে ছোট হবে, 0 থেকে বড় 29 থেকে ছোট। তাহলে এটাকে এইভাবে আরও অনেকভাবে লেখা যায়, যে কোনো এক ওয়েতে লেখো। ক্লিয়ার কি না? আচ্ছা এটা গেল আমাদের। দেন আমাদের উদাহরণ 2-এ আসো। তুমি বলছে যে এই 28-এর গুণনীয় সেট গঠন পদ্ধতিতে তাকে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে, তাই তো? আচ্ছা 28-এর গুণনীয়ক, তো 28-এর গুণনীয়ক কী কী? 28-এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি বলো? 28-এর গুণনীয়ক, দেখো বাইরে হয়তো ক্লাসগুলো একটু লেন্দি হবে, কারণ আমি একটু বেশি ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? বাট তোমাদের জন্য উপকার হবে। গুণনীয়ক মানে কি? এমন এক সংখ্যা, এমন সংখ্যাগুলো যা দ্বারা 28 বিভাজ্য, যেসব সংখ্যা দ্বারা আমাদের 28 বিভাজ্য। আমি মানে যেসব সংখ্যা দ্বারা 28কে ভাগ করতে পারবো, তাই না? কোন কোন সংখ্যা দ্বারা? আমি 1 দ্বারা পারবো, 2 দ্বারা পারবো, তাই তো? তারপরে 4 দ্বারা পারবো, 7 দ্বারা পারবো, 14 28, এই তো আমাদের 28-এর গুণনীয়ক শেষ। একে আমি এই সেট নামে বললাম, তাই না? এগুলো তো ইজি। আচ্ছা আর গুণিতক মানে কি? তার নামটা মনে রাখবো। গুণিতক মানে ওই সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ যায়। ক্লিয়ার? আচ্ছা এখন আসো পরবর্তীটায় আসো। এবার আমাদের উদাহরণ 3-এ কী বলছে? উদাহরণ 3, এটা একটু মনোযোগ দাও, এখানে একটা জিনিস বোঝার আছে, একটু শিখিয়ে দিই তোমাদেরকে।
উদাহরণ 3 আমাদের কি বলছে, বলছে যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এখানে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমাদের ফার্স্ট কন্ডিশন কি বলছে, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, আগে আমরা পূর্ণ সংখ্যাটার মানে বুঝি। পূর্ণ সংখ্যা দ্বারা বুঝাইছে এক্স এর ভ্যালু এখানে যে কোনো কিছু মানে আমাদের পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, আর ধনাত্মক হবে পূর্ণ সংখ্যা হবে, তার মানে আমাদের পজিটিভ আসবে, পজিটিভ সাইডটা আসবে, তাই কি না? নেগেটিভকে আসবে না। যদি ধনাত্মকটা না বলতো তখন কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই আসতো, যদি ঋণাত্মক বলতো তখন জাস্ট নেগেটিভটা আসতো। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার ভ্যালু আসবে, তাই না? ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা, পূর্ণ একটা ভ্যালু, তাই তো। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স হবে আমাদের একটা স্বাভাবিক সংখ্যা, 1 2 3, তাই তো। এখন আমাদের কন্ডিশনটা দিছিল কি, এক্স স্কোয়ার লেস দেন 18। এর মানে কি ভাইয়া, এর মানে হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, এক্স স্কোয়ারের মান 18 থেকে ছোট, এক্স স্কোয়ারের মান 18 থেকে ছোট। চলো আমরা দেখি, আমি যদি এক্সের ভ্যালু এখন ভাইয়া 1 বসাই, তাহলে 1 স্কোয়ার এটা কি 18 থেকে ছোট? হ্যাঁ ছোট। আমি যদি এক্সের ভ্যালু 2 বসাই, 2 স্কোয়ার এটা কি 18 থেকে ছোট? হ্যাঁ ছোট, স্যাটিসফাইড করছে। দেখো আমাদের এই দিকটা কিন্তু স্যাটিসফাইড করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এক্সের ভ্যালু এখন 3 বসাই, 3 স্কোয়ার লেস দেন 18, 3 স্কোয়ার মানে কত, 9 না? 9 কি 18 থেকে ছোটো? হ্যাঁ ছোটো। আচ্ছা, আমি যদি এক্স ইকুয়াল 4 বসাই, 4 স্কোয়ার লেস দেন 18, এটা কি ছোটো? 4 মানে কত, 4 4 16, 16 18 থেকে ছোটো? হ্যাঁ ছোটো, এটাকে স্যাটিসফাইড করছে। এক্স ইকুয়াল যদি আমি 5 বসাই, 5 স্কোয়ার লেস দেন 18, এটাকে স্যাটিসফাইড করে নাই, কারণ 5 মানে হচ্ছে ফুল সুইচ কখনো 18 থেকে ছোটো না। তাহলে এই কন্ডিশন ব্রেক করছে, তার মানে আমার এক্সের ভ্যালু 5 অ্যালাউ হবে না। 1 2 3 4, ক্লিয়ার? এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এক্সের ভ্যালু 0 কেন নেন নাই, এক্স ইকুয়াল 0 কেন নেন নাই, এটা একটা প্রশ্ন আসে। তা প্রশ্ন করাটা বুদ্ধিমানের কাজ। 0 কেন নিই? দেখো ভাই আমাদের বলছে ধনাত্মক সংখ্যা, কালকে আমি ভালো করে বলছি, ধনাত্মক বললে জাস্ট পজিটিভ, 0 না, +1 থেকে শুরু হবে, ঋণাত্মক বললে মাইনাস থেকে শুরু হবে। যখন বলবে অধনাত্মক তখন আমি ঋণাত্মক ফ্যাক্টর নেব, তার সাথে 0 থাকবে। যখন আমি বলবো অঋণাত্মক তখন আমি ধনাত্মক ফ্যাক্টর নেব, তার সাথে 0 থাকবে। আর কেন আমি এখানে 1.2 1.3 নিই নেই, ইন্টিজার ভ্যালু নিচে, ফ্লট ভ্যালু কেন নিই নেই? কারণ আমাদের বলেই দিচ্ছে পূর্ণ সংখ্যা, তাই কি না? পূর্ণ সংখ্যা। তো আমাদের অ্যান্সার কত, 18। এখন মনে করো আমাদের একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো মনে করো যে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, এক্স হলো আমাদের মনে করো পূর্ণ সংখ্যা, আমি জাস্ট বললাম পূর্ণ সংখ্যা, ডাজেন্ট ম্যাটার এটা আমাদের পজিটিভ না নেগেটিভ, পূর্ণ সংখ্যা। আমি কন্ডিশন এইটাকেই রাখলাম, এক্স স্কোয়ার লেস দেন 18, তাই তো, আমি কন্ডিশন এটা রাখছি। আমি তোমরা বললাম যে এখানে এক্সের ভ্যালুগুলো আমাকে দাও, এক্সের ভ্যালুগুলো দাও, এক্সের মান দাও বা ভ্যালু দাও, যা বলো না মানগুলো দাও। এখন অনেকে কী করবে, অনেকে তো শুরু করবে লেখা যে আচ্ছা এক্স হলো এখানে পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে হলো আমি এখানে এক্সের ভ্যালু মাইনাসও নিতে পারবো, প্লাসও নিতে পারবো, জিরোও নিতে পারবো। আচ্ছা তোমাদের কথার লজিক আছে। এখন তুমি বললো যে আমি এক্সের ভ্যালু -2 নিলাম, এক্সের ভ্যালু আমি -3 নিলাম, -2 নিলেও স্যাটিসফাইড করবে, তাই না? একটা দেখাই, এক্সের ভ্যালু যদি আমি -2 নিই, তাহলে -2 স্কোয়ার ইকুয়াল লেস দেন 18, দেখো তো -2 কত, 4 লেস দেন 18 কিনা, 4 লেস দেন 18 কিনা। আচ্ছা, তার মানে এটা আমাদের স্যাটিসফাইড করছে, তাই তো। আচ্ছা, এখন দেখো এক্স ইকুয়াল যদি আমি -3 নিই, তাহলে -3 স্কোয়ার লেস দেন কত, 18, তাই তো। তাহলে -3টা আমাদের কী হচ্ছে, 9, এটার জন্য স্যাটিসফাইড করছে। আমি যদি 4ও নিই তখনও কিন্তু আমাদের স্যাটিসফাইড করবে, তখন আমাদের স্যাটিসফাইড করছে, তাই না। 5 নিলে আর করবে না, 5 নিলে আর করবে না, তখন আমাদের 5 হবে না, তখন আমাদের যে সেটটা হবে পজিটিভের জন্য তো হবে, এটা তো আমি একটু আগে দেখলাম, তাই না। এখন আমাদের এর ভ্যালুটা কী হবে, এর ভ্যালু হবে -4 -3 -2 -1। এখন বলো এখানে কি 0 হবে কি হবে না? এখানে টার্নিং পয়েন্ট এটা 0 আমাদের হবে, আর আমাদের 1 2 3 4 এটা হচ্ছে আমাদের আনসার। বলবা যাবে 0 কেন হলো? আরে বাবা 0 তো আমাদের পূর্ণ সংখ্যা, এটা তো প্লট ভ্যালু না, 0 হবে।
ক্লিয়ার কিনা? এখন তোমাকে জিরো দিতে হবে, কারণ এখন তো আমি বলি না ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, অধনাত্মক নাকি অনিত্য, এরকম কোনো কিছুই নেই। পূর্ণ সংখ্যা জিরো আমাদের ইনক্লুডেড হবে, গত ক্লাসে বলছিলাম, তাই না? আচ্ছা, এখন মনে করো যে আরেকটা দিল, আরেকটা কি দিল, তখন এখানে মনে করো যে এখন একটা কন্ডিশন দিল, এক্স হলো পূর্ণ সংখ্যা, এটা বলছে, কিন্তু এখন বলছে এক্স লেস দেন 18। এখন একটা কোয়েশ্চেন, এটা কিন্তু ভিন্ন একটা কোয়েশ্চেন। আমরা বললো এক্স হলো পূর্ণ সংখ্যা আর এক্স লেস দেন 18, এক্সের ভ্যালু 18 থেকে ছোট হবে। এখন বলছো তোমার এক্সের ভ্যালুগুলো দাও। এখন কি আদৌ আমার প্রশ্নটা কারেক্ট? প্রশ্ন কারেক্ট। এখন তুমি বলবো আচ্ছা ভাই, আমি যদি এক্সের ভ্যালু এখন -2 নিই, স্যাটিসফাইড করবে, কারণ -2 18 থেকে ছোটো। মনোযোগ দাও, -3 নিলেও স্যাটিসফাইড করবে, -1 নিলেও স্যাটিসফাইড করবে। আমরা যদি সংখ্যার একটা ড্র করি, দেখো সংখ্যার আকার যদি আমি এই পয়েন্টটাকে 18 ধরি, এটাকে 0 ধরি, এই দিকে আমাদের নেগেটিভ পার্টটুকু না, এখন দেখো সংখ্যার আকার আমরা কি জানি ডানে গেলে আমাদের বাড়ে, তাহলে অবভিয়াসলি যত নেগেটিভ আছে না, এই প্রত্যেকটা সংখ্যা থেকে 18 আমাদের বড়। এখন তাহলে আমাদের এক্সের ভ্যালু -ইনফিনিট পর্যন্ত আসবে, ইনফিনিট পর্যন্ত। এটা ইনফিনিট মানে কি একটা ধারণা, অনেক বিশাল একটা সংখ্যা, যেটা আমাদের মানে একটা ধারণা, এক্স্যাক্টলি কোনো কত এটা না। তাহলে এখন আমাদের এক্সের ভ্যালু কত পর্যন্ত যাবে? -ইনফিনিট পর্যন্ত। আর পজিটিভ দিকে কত পর্যন্ত যাবে? 0 থেকে আমাদের 18 পর্যন্ত। ক্লিয়ার কিনা? এখন আমাদের এখানে একটা জিনিসের সাথে আমরা পরিচিত হচ্ছি, সেটি হচ্ছে অসীম সেট। এখন যদি তুমি একে তালিকা পদ্ধতি লেখো, আমি সুন্দর করে লিখি, দেখো ভাই তো লেখা সুন্দর করে লিখতেছি না, বাট বুঝে বলতেছি, ঠিক আছে? তো তোমরা নিজেরা নোট করো, তখন আমাদের -ইনফিনিট কিন্তু আমাদের ইনক্লুডেড হবে, তাই না? আচ্ছা, তো ইনক্লুডেড হবে, তারপরে মনে করো এর আগে আসবে 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 আসবে, বা তুমি ইনফিনিটটা না দিলেও সমস্যা নেই, এভাবে আসতে দেন কয়েকটা লিখে দাও, 3 -2 -1 0, এভাবে আস্তে আস্তে 18 হবে। এটা হচ্ছে আমাদের এই সেটের অ্যান্সার। সরি 18 হবে না, 17 হবে, কারণ 18 তো আমাদের ইনক্লুডেড না, এটা কিন্তু ইনক্লুডেড না। যদি ইকুয়াল বলতো, সরি এখানে ইকুয়াল বললে 18 ইনক্লুডেড হতো, তাই কি না? আচ্ছা, এখন যদি আমাদের প্রশ্নটা এমন হয়, না সরি প্রশ্ন না, এখন এইটা কিন্তু আমাদের আর ধরনের সেট, এটা হচ্ছে আমাদের অসীম সেট। তাহলে তালিকা মানে সেটা আবার আমাদের কয় রকমের? 2 রকমের, একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে সসীম। তাহলে এটা কোন রকম সেট? অসীম সেট। অসীম সেট। বলবো ভাই অসীম কীভাবে সেট হলো? ইনফাইনাইট, ইনফিনিট মানে কি একটা ধারণা, কোনো সংখ্যা নেই, এটা হচ্ছে অসীম সেট। আর যদি ইনফিনিট না হয়, আমাদের একটা রেঞ্জ থাকে, মনে করো আমি একটা দিলাম মাইনাস মনে করো 5, -4, মাইনাস মনে করো 2 দিলাম, 0 দিলাম, 1, এটা হচ্ছে আমাদের সসীম সেট। কারণ শেষ আছে শুরু আছে, তাই না? এই দেখো আমি এটা শেষটা আমি দেখতে পারতেছি না, 1-এর শেষ গেলে এটা কত? এটা তো কোনো শেষে শুরুর কোনো ধারণাই নেই, ইনফিনিট। তো তুমি পার্টটাই পাশে দিতে পারো সবসময়। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এটা আমাদের অসীম সেট, সসীম সেট। এটা গেলো আমাদের সেটের টুকটাক বেসিকটা। আচ্ছা, এখন তোমার দেখো তুমি কাজে আসো, তোমাদের 23 পৃষ্ঠা বইয়ে এখানে আমাদের 2 নম্বর কাজে কি বলছে? কাজের খ, কাজ এর খ, খ পাঠটুকুতে আমাদের কি বলছে একটু দেখো তো ভাইয়া। বলছে যে আমাদের এক্স হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আচ্ছা, আর এক্স ওয়াই কিউব, সরি ওয়াই কিউবের ভ্যালু 18-এর সমান অথবা কম, তাই না? আচ্ছা, তো এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 1 2 3, তাই তো? না 1 2 হবে, 3 কি হবে? 3 হবে না, কারণ 3 কিউব হলে আমাদের কত হয়ে যায়? 27 হয়ে যায়, তো আমাদের 2 কিউব 3 কিউব হবে না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? দেন পরবর্তীতে আসো। আচ্ছা, তো তারপরে আসো ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? আচ্ছা, আমি একটা ফাঁকা সেট নিয়ে আলোচনা করি। ফাঁকা সেট, ঠিক আছে? তো ফাঁকা সেটকে সাধারণত জাস্ট এই দ্বিবন্ধনী দিয়ে প্রকাশ করা হয়, অথবা এইভাবে প্রকাশ করা হয়, মানে কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে? এখন মনে করো আমি যদি তোমাকে একটা কন্ডিশন দিলাম, সেট গঠন পদ্ধতিতে একটা সেট দিলাম, তো আমি জাস্ট শুধু কন্ডিশনটাই লিখি। আমি লিখলাম এক্সের ভ্যালু হবে, আমাদের মনে করো যে এক্স হচ্ছে আমাদের, এক্স হলো পূর্ণ সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স একটা স্বাভাবিক সংখ্যা, তাই তো? আচ্ছা, এক্স একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মৌলিক সংখ্যা, স্বাভাবিক মৌলিক সংখ্যা, এক্স এক্স হচ্ছে স্বাভাবিক মৌলিক সংখ্যা, ঠিক আছে? আর আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এক্সের ভ্যালু অবশ্যই আমাদের মনে করো যে 1 থেকে বড় হতে হবে,
এবং আমাদের কি হতে হবে, 1 থেকে বড় হতে হবে, সরি 1 না দিয়ে আমরা আচ্ছা 11 থেকে বড় হতে হবে এবং 13 থেকে ছোট হতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম, এক্স হলো স্বাভাবিক মৌলিক সংখ্যা, বা মৌলিক সংখ্যা লিখলে তো স্বাভাবিক লেখা লাগে না, ঠিক আছে, তাও লিখলে কোনো সমস্যা নেই। এক্স হলো একটা মৌলিক সংখ্যা যার ভ্যালু হবে, এক্সের ভ্যালু হবে 11 থেকে বড় এবং 13 থেকে ছোট, তাই না? তার মানে এক্সের ভ্যালু আমাদের কি হতে পারে, 11 থেকে বড় 13 থেকে ছোট, শুধু 12 হতে পারে না? এখন 12 কি মৌলিক সংখ্যা? 12 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 12 মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। তাহলে এই সেটের কোনো উপাদান আছে? এই সেটের কোনো উপাদান নেই, তাই আমাদের মনে করি আমি যদি একে এই দ্বারা ডিনোট করি, এটা হবে আমাদের ফাঁকা সেট। মানে যদি কোনো এলিমেন্ট এক্সিস্ট না করে তাহলে তাকে আমরা ফাঁকা সেট বলি, তাই কি না? আচ্ছা, তো তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো এগুলো। এখন আসো ব্যঞ্চিত্র, ব্যঞ্চিত্রটা একটু পরেই শিখবো ডিটেলসে। এবার আসো তোমার উপসেট। এবার মনে করো, একটু মনোযোগ দাও এখন, উপসেট বা সাবসেট, উপসেট ইংরেজিতে বলে সাবসেট, তাই তো? মনে করো ভাই একটা সেট দিলাম তোমাকে, তালিকা পদ্ধতিতে দিই 2 3 5। এখন আমি তোমাকে এই সেটটা দিলাম, আমি দিয়ে বললাম যে এই সেটটাকে, এই সেট থেকে তুমি যে কোনো এলিমেন্ট, মানে যে কয়টা এলিমেন্ট তোমার ইচ্ছে, একটা দুইটা তিনটা নিতে পারো, ম্যাক্সিমাম তো তিনটা, তার মানে তো সর্বোচ্চ তিনটে নিতে পারবা। যে কয়টা এলিমেন্ট তোমার নিতে মন চায়, তুমি ওই কয়টা এলিমেন্ট নিয়ে কয়ভাবে সাজাতে পারো। মানে তুমি এখান থেকে একটাও নিতে পারো, দুইটাও নিতে পারো, তিনটাও নিতে পারো, মানে তাকে তুমি কভাবে সাজাতে পারবে, কয় উপায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, একবার লিখলে আর পরবর্তীতে লেখা যাবে না, তাই তো? যেমন কি আমি তোমার বললাম, আমি এই সেটটাকে শুধু 2 দিয়ে লিখতে পারি, পারি? আচ্ছা পারবো। আমি শুধু এখানে 3 দিয়ে একটা সেট গঠন করতে পারবো, আমি জাস্ট 5 দিয়ে একটা সেটকে গঠন করতে পারবো, পারবো কি না? আমি 3টা নিয়ে 3টে সেট গঠন করলাম। এখন আমি, আমার ইচ্ছে হলে আমি 2 3 নিয়ে একটা সেট গঠন করতে পারবো, পারছি? আমার ইচ্ছে হলে আমি 3 5 দিয়ে একটা সেট গঠন করতে পারবো। আমি কি বলছি, আমার ইচ্ছে যে কোনো, যে কয়টা এলিমেন্ট নিই, তাই না? আমি কিন্তু 2 5 দিয়ে একটা সেট গঠন করতে পারবো। এখানে কিন্তু ক্রমটা ম্যাটার করতেছে, তুমি 2 5 নিছো আবার 5 2 নিতে পারবে না, কারণ কি এখানে সেটের এলিমেন্ট তো আগে যারা হতেই পারে, কোনো সমস্যা নেই। এখন 2 5 নেওয়া হচ্ছে কথা, 5 2 সেট নেওয়া একই কথা, তাই তুমি এটা নিতে পারবে না। 2 5 নিছো, ওকে, তাহলে আমি 2 নিলাম, 3 নিলাম, 5 নিলাম, 2 3 নিলাম, 3 5 নিলাম, 2 5 নিলাম। আমি চাইলে কিন্তু এখন কোনো কিছুই নিলাম না, আমার ইচ্ছা আমি একটা এলিমেন্টও নিলাম, এটা একটা সাবসেট, তাই না? আচ্ছা, আমার ইচ্ছা হইলে আমি 2 3 5 তিনও এলিমেন্ট নিয়ে নিলাম, তাহলে দেখো তো কয়টা, আর কি সম্ভব? আর কোনোভাবে সম্ভব না। তাহলে কয়টা আমি সাবসেট পাইলাম, কয়টা সাবসেট পাইছি দেখো তো, কয়টা সাবসেট? 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা সাবসেট পাইলাম আমি। কয়টা সাবসেট পাইলাম? 8টা সাবসেট। এইভাবে তোমার সাবসেটটা নির্ণয় করে। কিন্তু এখন আমরা এই শর্টকাটটা বাইর করবো সূত্রের মাধ্যমে। কিভাবে? দেখো এখানে এলিমেন্ট কয়টা, এলিমেন্ট হচ্ছে আমাদের 3টা, তাই তো? আমরা এখন একটা এখান থেকে সাধারণ সূত্র দাঁড় করাবো। দেখো এলিমেন্ট হচ্ছে 3টা, আমি যদি এলিমেন্টকে n দ্বারা প্রকাশ করি, আমি যদি এলিমেন্টকে n দ্বারা প্রকাশ করলাম, দেখো 8, 8টাকে কি আমি 2 টু দ্য পাওয়ার 3 লিখতে পারবো না? পারবো না? পারবো। এখন দেখো তো আমি 3টাকে n ধরলাম, আমি তাহলে 2 টু দ্য পাওয়ার n লিখতে পারবো না? এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, সাবসেট নির্ণয়ের সূত্র। সাবসেট নির্ণয়ের সূত্র, সাবসেট নির্ণয়ের সূত্র কি? আমাদের 2 টু দি পাওয়ার n। এখানে nটা কি? এলিমেন্ট সংখ্যা, এলিমেন্ট সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট, যাই বলো না কেন। এখন মনোযোগ দেয়, এবার আসে এখানে ফাঁকা সেট। ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটের একটা সাবসেট। মনে করো ভাই একটা সেট দিলাম, র্যান্ডমলি আমি একটা সেট দিলাম 11 12, তুমি আমার বলো তো এর সাবসেট কয়টা হবে? 2 টু দ্য পাওয়ার 2, মানে 4টা। এখন যদি আমি 4টা লিখি, আমি 11 পাবো, 12 পাবো, তাই তো? 11 12 পাবো, দেখো তো আমি একটা ফাঁকা সেট পাবো না? তাহলে আমি কি বললাম, এটাকে এইভাবে যে কোনোভাবে লিখতে পারো। এই ফাঁকা সেটটা যে কোনো সেটের সাবসেট, এটা যে কোনো সেটের সাবসেট, এটা এমসিকিউতে আসতে পারে বহুপদীতে, ঠিক আছে? ফাঁকা সেটটা যে কোনো সেটের সাবসেট। আর এর উপাদান সংখ্যা কীভাবে নির্ণয় করে? 2 টু দ্য পাওয়ার n দ্বারা, 2 টু দ্য পাওয়ার n দ্বারা। ক্লিয়ার কি না? আচ্ছা,
এখন আসো আমাদের, তো আমরা বুঝলাম সেট মানে সাবসেট কীভাবে নির্ণয় করে। এখন আসো আমাদের সাবসেটটা কি। এখন সাবসেটটা কি, আমি মনে করি এই সাবসেট নিলাম। আচ্ছা আমি একটা লিখি, দেখো 1 লিখলাম, আমি এটাকে আবার লিখতেছি 2 3 5, তাই তো। আমি এখান থেকে যে কোনো একটা সাবসেটের একটা নাম দিলাম সি 2 3, আমি সেটাকে 2 3 দ্বারা দিলাম। দেখো প্রথমত তোমাকে আইডেন্টিফাই করতে হবে সি কি এ সাবসেট কিনা। আমি দেখলাম সিতে 2 3 আসে, আর দেখলাম এ তো 2 3 আছে আমাদের, তার মানে সি সেট এই সেটের মধ্যে থেকে, তার মানে সি এর একটা সাবসেট, সি এর একটা সাবসেট। তাহলে এখান থেকে আমি বলতে পারি সি সাবসেট এ, সি সাবসেট এ। ঠিক বুঝতে পারছো, সি হলো এ সাবসেট, সি হলো এ এর সাবসেট। ক্লিয়ার? দেখো সি এর সাবসেট। আচ্ছা এখন আমি তো এটা দিলাম, এখন মনে করি আমি যদি একটু চেঞ্জ করি, আমি মনে করো যে এখানে এর ভ্যালু আবার আগেরটাই দিলাম 2 3 5 দিলাম। এখন আমি তোমার আবার দিলাম মনে করো বি ইকুয়াল 1 6, আমি তোমার বললাম বি সাবসেট এ, ইজ ইট ট্রু? এটা কি সত্য? বি কি এর সাবসেট? তুমি বলবো আচ্ছা দেখি তো, বির মধ্যে 1 এটা এখানে নাই, বির মধ্যে 6 এটা এখানে নাই, তো বির উপাদান তো এখানে নেই, তার মানে সাবসেট হবে না। যদি আমাদের একটা এলিমেন্টও থাকে, আমি যদি এখানে একটা 2 দিই, 2 কি এখানে আছে আমাদের এর মধ্যে আছে, 6 কি আছে নাই, তার মানে বি নট, এখানে অ্যান্সার কী হবে? নট। তাহলে আমাদের বি এর সাবসেট নয়। ক্লিয়ার? এখন আসো প্রপার সাবসেট। প্রপার সাবসেট, প্রপার সাবসেট মানে প্রকৃত সাবসেট, সেম টু সেম সাবসেটের মতন, জাস্ট এখানে কি হবে, আমাদের মনে করে এতে যে সাবসেট ছিল না, এতে এই যে সেটটা ছিল না, তাই না, তার একটা সাবসেট আমি কি বলছি, তার একটা সাবসেট আমি বলছিলাম 2 3 5, তাই তো। এই প্রপার সাবসেটের ক্ষেত্রে, প্রপার সাবসেটের ক্ষেত্রে এই সেটটা নট অ্যালাউ, মানে আমাদের অ্যালাউ না। তাই কি না? জাস্ট আমাদের সহজ কথা, যে সেট সাবসেটের ক্ষেত্রে আমি কি পেয়েছি, এই সেট, আবার এ 2 3 5, এটা হচ্ছে 2 3 5-এর একটা সাবসেট, কিন্তু প্রপার সাবসেট বলতেছে দেখো তুমি যেহেতু আমার সমান, তাহলে আমি তোমাকে আমার সাবসেট নেবও না। আমরা প্রপার বলতে কি বুঝি? প্রপার বলতে মানে একটু স্ট্যান্ডার্ড বুঝি না, মানে ভালো ভালো, তাই না? কিন্তু এখানে হলো উল্টা, এখানে প্রপার সাবসেট বলতেছে তুমি যেহেতু আমার সমান, তাই আমি তোমাকে আমার প্রপার সাবসেটের মধ্যে রাখবো না, তাই তো। আচ্ছা তাহলে আমি একটা এক্সাম্পল দিই, আমি মনে করি বি একটা সেট নিলাম 3 7, মনে করো 3 7 রাখলাম, 3 7 9, আমি তোমার বললাম ভাই এর প্রপার সাবসেটগুলো লেখো, তুমি নর্মাল সাবসেটেই লেখো 1 7 9, তাই তো। দেন 3 7 লেখো, 3 7 7 9, আবার 7 9 আবার 9 7 লিখবো না কিন্তু, 7 9 3 9 3 9, আর এখানে ফাঁকা সেট লিখলাম। এইটা হচ্ছে প্রপার সাবসেট। জাস্ট আমি যদি এখন লিখি 3 7 9, এটা অ্যালাউড হবে না, কারণ 3 7 9 বলবে তুমি হচ্ছে আমার ছেলে পুত্র, তুমি আমার সমান কেন অধিকার ঢোকাইতেছো। মনে করি এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে তাদের ছেলে, সাবসেট মানে কি ওই সেটের অন্তর্ভুক্ত, তুমি ছেলে দ্বারা কল্পনা করতে পারো। এখন আমি যদি এই সেটের সমান সেট আবার সাবসেট হিসেবে লিখি, তাহলে কি এটা প্রপার হলো? এটা তো প্রপার রেসপেক্ট হলো না, তাই না? আমাদের প্রপার সম্মান করতে হলে তার সমান আমরা কিছু লিখবো, সহজ কথা। তাহলে এর উপাদান সংখ্যা, এই আমাদের সাবসেট সংখ্যা কতটি হবে? প্রপার সাবসেট জাস্ট একটাই বিয়োগ করবো, আর কিছুই না, সরি 2 টু দ্য পাওয়ার n - 1, তাই কি না? জাস্ট আমি একটা সাবসেটকে বিয়োগ করছি, বিয়োগ করলে সেটাকে প্রপার সাবসেট বলে। এটি গেল আমাদের প্রপার সাবসেট। আর প্রপার সাবসেটের চিহ্নটা কি? আচ্ছা দেখো আমি মনে করি এখন বি সেটটা তো লিখলাম 3 7 9, তাই তো। আমি একটা সি সেট লিখলাম, এদের মধ্যে থেকে লিখলাম 3 7, তাই তো। আমি বললাম সি প্রপার সাবসেট বি, সি সাবসেট বি, এর মানে সি হলো বি এর প্রপার সাবসেট। এই দেখো এটা একটু কনফিউশন আছে থাকে অনেকের, ক্লিয়ার করো। বি এর প্রপার সাবসেট, এটা কি সত্য না? দেখো তো, দেখো সিতে যে এলিমেন্ট এটা তো বিতে আছে, বিতে আরও বেশি আছে, তা আমি প্রপার সাবসেট বলতে পারবো,
পারবো কি না? আচ্ছা, এখন আসো তোমার একটা প্রশ্ন দিই আমি। আমার প্রশ্নটা মনে করো হলো, আমি একটা সেট দিলাম ডি, যার সাবসেট দিলাম 2, 9, 10। আমার একটা সেট আছে মনে করো সি, যার আমি এলিমেন্ট দিলাম 9, 10। তুমি আমায় বলো সি কি ডি এর প্রপার সাবসেট? এটা কি সত্য? অপশন নম্বর 2, নাকি সি ডি এর শুধু সাবসেট? বলো। অপশন তোমার কাছে দুইটা, আর 3 নাম্বার কেস, এটা বহুপদী মনে করো 1 and 2 দুইটাই। প্রশ্ন 1 মিনিট চিন্তা করো। আমার প্রশ্নটা ছিল কি, আচ্ছা আমার প্রশ্ন ছিল সি ডি এর প্রপার সাবসেট, এটা কি সত্য? আবার প্রশ্ন হলো সি ডি এর সাবসেট নট প্রপার সাবসেট। এই প্রপার সাবসেট হতে পারে না হতে পারে, এটা তার এটা মিন করতেছে। এটা কি সত্য নাকি 1 এবং 2? তোমার অ্যান্সার ঠিক, উত্তর হচ্ছে 2টি। দেখো আমি বলতেছি সি ডি এর প্রপার সাবসেট, হ্যাঁ এটা তো প্রপার সাবসেট। আবার আমি বলতেছি সি ডি এর সাবসেট, হ্যাঁ সি তো ডি এর সাবসেট। দুটোই তো স্যাটিসফাইড করছে ভাইয়া, তার মানে অ্যান্সার আমাদের দুইটিই হবে। ঠিক আছে, ক্লিয়ার তো? এখন আমি যদি লিখতাম, দেখো এগুলো এমসিকিউ তার সাথে আমি দেখাইতেছি বারবার। আমি যদি লিখতাম 2, 9, 10, আবার আমি এখানে লিখছি 2, 9, 10, তাই তো? এখন আমি বললাম সি সাবসেট, সি প্রপার সাবসেট ডি, আবার লিখলাম সি জাস্ট সাবসেট ডি, একটা লিখলাম আমি 1 and 2। এখন বলো কোনটা সেটা? আচ্ছা অ্যান্ড মানে হচ্ছে এবং আর কি, 1 এবং 2, তো এটা প্রোগ্রাম ভাষায় অ্যান্ড বলে। যাই হোক, এখন এর মানে কি, সি সাবসেট ডি, সি প্রপার সাবসেট ডি, সি সাবসেট ডি, এটার মধ্যে কোনটাকে স্যাটিসফাইড করবে? এখানে আমি দেখতেছি 2, 9, 10, 2, 9, 10, মানে এখানে আমাদের বাপের বয়স আর হুতুর বয়স এক হয়ে গেছে, সরি হ্যাঁ বাপের বয়স ছেলের বয়স এক, তাহলে এটা কি হলো? এটা তো আমাদের ফফার না, তখন ফফার বলবে না হবে না, যেহেতু এটা হবে না এটাও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ভাই ক্লিয়ার কি না? আশা করি বুঝতে পারছো। এখন আসো পরবর্তীতে আমাদের, দেখো তোমাদের এবার উদাহরণ পাশে আসো। এখন তুমি সব কিছুই পারবে এখান থেকে আশা করি। সেটের সমতা, তাই তো? এখন দেখো সেটের সমতা, এখানে একটা জিনিস তারা লিখছে। এখন আচ্ছা, তো যারা প্রথমে আমার ভ্যালিড সেট ইনভ্যালিড সেট হবে, তারা যদি সেটের সমতা আসে, তারা বলবে ভাই আপনি তো কী পড়াইছেন, যেটা দেখি সেটের সমতার সাথে বইয়ের সাথে উল্টো বলতেছে, অনেক এটা মনে করতে পারে। আচ্ছা আমি দেখাই বই কী বলছে। বই তুমি দেখো এখানে আমাদের এই একটা সেট দিছে, এটা আমি বই থেকেই লিখি। এ কী বলছে, 3, 3, 5, 7, 3, 5, 7, বই সামনে নিয়ে বসবো। বি কি বলছে আমাদের, বি বলছে আমাদের মনে করো 5, 3, 3, 7, 5, 3, 3, 7। আর সি বলছে আমাদের, সি কি বলছে, সি হচ্ছে আমাদের 7, 7, 3। বাবারে, এখন আমাদের তারা কি বললো, তারা বললো এটা হচ্ছে এ ইকুয়াল বি ইকুয়াল সি, এটা হচ্ছে সেটের সমতা। যদি সমান হয় তাহলে সেটের সমতা। এখন তুমি আমার বলো ভাই আপনি তো বলছেন সেটের ভিতরে ডুপ্লিকেট থাকে না, ডুপ্লিকেট কেন আছে? দেখো এখানে ডুপ্লিকেট দ্বারা তারা এটা মিন করতেছে, যদিও ডুপ্লিকেট থাকে বাস্তবে এটা ডুপ্লিকেট থাকবে না। এটা আমরা যখন এলিমেন্টগুলোকে সেট নামক ফাংশনের ভিতরে ইনপুট দিব, প্রবেশ করাবো, দেন এটা আমাদের কিভাবে হবে, এটা এইরকম হয়ে যাবে। বুঝতে পারছো? ডুপ্লিকেট থাকবে না, এইটাও কিন্তু এরকমই হয়ে যাবে। 7, 3, 5। আর আমি কি বলছি, ক্রমটা আমাদের ম্যাটার করতেছে না, এখানে 7 আগে যারা থাকতে পারে। এখন দেখো তো এটা সমান কিনা, তাই আমরা বলতে পারি এই তিনটে সেট সমান। ক্লিয়ার? মানে সেট এলিমেন্ট কয়টা তুমি এটা থেকে জাজ করতে যাওয়া না, তোমার দেখতে হবে এলিমেন্টকে সমান কিনা। এলিমেন্ট যতই থাক না কেন, আমাদের যখন সেট ফাংশনের ভিতরে এটা আসবে তখন আমাদের ডুপ্লিকেটগুলো অটোমেটিক এলিমিনেট হয়ে যাবে ভাই। ঠিক আছে, তো তাহলে আমাদেরকে এরকম থাকবে আর কি। তাহলে আমি এখন বলতে পারবো না এ বি সি তিনটে হচ্ছে আমাদের সমান, এটা হচ্ছে সমান সেটের সমতা, আর কিছুই না। এটা নর্মাল এখান থেকে আসবে না। আচ্ছা পরবর্তীতে আসো সেটের অন্তর, এই তো এখান থেকে আসতে পারে আমাদের সেটের অন্তর। অন্তর মানে কি, অন্তর মানে মন, তাই না? আচ্ছা অন্তর মানে হচ্ছে আমাদের কি, বিয়োগফল বা আমাদের বাদ দেওয়া। সেটের অন্তর, অন্তর মানে মন, তাই না? আচ্ছা যাক, অন্তর মানে বাদ দেওয়া। কি বাদ দেওয়া, এলিমেন্ট বাদ দেওয়া।
এখন এই অন্তরটাকে আমাদের এটা দ্বারা প্রকাশ করে, এটা দ্বারা প্রকাশ করে, দুইটা দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? এইটাতে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, ঠিক আছে? মনে করো আমি তোমার একটা সেট দিলাম এ দিলাম আমি 1 2 3 4 5। আমি তোমার বি একটা সেট দিলাম 1 2 3। ভাই বললাম যে এ বিয়োগ বি, তার মানে কি বি সেটের উপাদান যেগুলা, এই ডেফিনেশনটা শোনো অন্তরে, বি সেটের উপাদান যেসব উপাদান এই সেটের মধ্যে থাকবে তাকে আমি বাদ দিয়ে দিব। বি সেটে 1 এই সেটে আছে, বি সেটে 2 এই সেটে আছে, বি সেটে 3 এই সেটে আছে। তার মানে আমি এখন কি করবো, এই তিনটাকে বাদ দিব, তার মানে 4 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এখন এটা তো ঠিক আছে, তুমি আমাকে বলো তো বি সেট কি এর প্রপার সাবসেট? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। বি সেট কি এর তোমার সাবসেট? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ। এখানে বি সেট এর প্রপার সাবসেট এবং কি সাবসেট দুইটি, তাই কি না? আচ্ছা, তাহলে এখন আমি এ মাইনাস বি করলে এটা পাচ্ছি, তাই তো? এখন মনে করো আমি তোমাকে আরেকটা সেট দিলাম, এখন সবাই কনফিউজড হয়ে যাবে। 1 2 3 4 5, তাই তো? আমি বি একটা সেট দিলাম, মনে করো 1 2 3 7 9 11 12। তুমি আমারে বলবা এ মাইনাস বি এটা কি করা সম্ভব? বুঝে শুনে উত্তর দাও। দেখো এখন সম্ভব কিনা এটা বুঝতে হবে তোমার। এখানে আছে ফার্স্ট এলিমেন্ট, এখানে আছে কয়টা? 6টা। মানে আমি যাকে বিয়োগ করব তার এলিমেন্টটা বেশি, এটা কি সম্ভব? তাই না? এখন মনে করো যে তোমার কাছে আছে দুইটি সংখ্যা আছে, একটা আছে 10, একটা হচ্ছে 12। আমি বললাম তুমি 10 থেকে 12কে বিয়োগ করো, তুমি বলবো ভাই এটা তো সম্ভব না, 10 থেকে তো 12 বিয়োগ করা যায় না, তাই না? 10 ছোট 12 বড়, তাই তো? আসলে বিয়োগ করা যায়। 10 থেকে 12কে বিয়োগ করলে আমি -2 পাবো। 10 থেকে 12 বিয়োগ করলে কী হবে? -2 হবে, বিয়োগ করা যাবে। তদরূপভাবে এখানে দেখো তো, তুমি বলবা যে ভাই এখানে তো এলিমেন্ট 5টা, এখানে 6টা, আমি কি 5টা থেকে 6টাকে বিয়োগ করতে পারবো, এলিমিনেট করতে পারবো না? এখানে 6টা, এখানে 7টা, এক বেশি বিয়োগ করা যাবে। কীভাবে? আমাদের ডেফিনিশন ছিল এটা বি সেটের যেসব এলিমেন্ট এই সেটের মধ্যে আছে তাদেরকে আমি বাদ দিব। এখানে বি সেটে 1 2 3 আছে এই সেটের মধ্যে, বি সেটের এই 3টে এলিমেন্ট এই সেটের মধ্যে আছে, আমি এই 3টাকে বাদ দিব। তার মানে এ মাইনাস বি কী হবে আমাদের? এ মাইনাস বি হবে 4 5, তাই না? এখন আমি যদি বলতাম বি মাইনাস এ, তখন কি হতো? তখন হতো এ সেটের এলিমেন্ট বি সেট থেকে বাদ দিব, মানে 1 2 3 4 5 এটা এর মধ্যে যদি থাকে এখান থেকে আমি বাদ দিব। আমি দেখলাম এখানে 1 2 3 আছে, 4 5 নেই, 4 5 নেই, তো যাকে এটা মুড়ি খায়, তাহলে এটা হবে না আমাদের 7 9 11 12 হবে। একদম এসব বুঝতে পারছো? অনেকে কনফিউজড হয়ে যাবে যে এটা কোন সেট থেকে কোনটাকে বাদ দিব। যেটা আগে আছে সে এসে গুরু, গুরু থেকে শিষ্যকে বাদ দিব। আচ্ছা হ্যাঁ, ছোটো থেকে ছোটো বড় না আর কি, যেটা আগে আছে সেখান থেকে পরেরটাকে আমি বাদ দিব। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসো তোমাদের বইয়ে উদাহরণ নাম্বার 6। উদাহরণ নাম্বার 6 কি বলছে এটা আমি করাবো না, জাস্ট বলতেছি। উদাহরণ 6 বলতেছে যে আমাদের এক্স হলো 12-এর গুণনীয়ক, আর হচ্ছে আমাদের কিউ মানে পি হচ্ছে আমাদের 12-এর গুণনীয়ক, কিউ হচ্ছে আমাদের 3-এর গুণিতক, আর হচ্ছে আমাদের গুণিতকের ক্ষেত্রে আচ্ছা দেখো আমি যদি বললাম যে আচ্ছা আমি তোমার একটা সেট বললাম কিউ, কিউ এমন একটা সেট যা হলো, আমি নর্মালি লিখতেছি আর কি, তো সুন্দর দরকার নেই, এমন একটা সেট যা হলো আমাদের 3-এর গুণিতক, 3-এর গুণিতক। তুমি আমাকে বলো এটা কি অসীম নাকি সসীম সেট? এটা অসীম সেট নাকি সসীম সেট? বলো। এটা হচ্ছে আমাদের সসীম সেট, নট অসীম। সরি কী বলতেছি আমি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অসীম। কোনটা? এটা হচ্ছে আমাদের অসীম সেট, সসীম না, কারণ এর তো কোনো শেষ নাই। এটা 3-এর গুণিতক তো আল্লাহ দুনিয়া চলতেই থাকবে ইনফাইনাইট পর্যন্ত। ইনফাইনাইট মানে কি একটা ধারণা, কোনো নাম্বার না। এটা এমন একটা এত বিশাল একটা সংখ্যা যাকে আমরা মানে কাউন্ট করতে পারি না, তাই ইনফাইনাইট। এটা তো ইনফাইনাইট পর্যন্ত চলবে। তার মানে আমাদের যখন আমি গুণিতকের কথা বলবো ভাই, আমাদের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড একটা দিতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ঠিক আছে? এখন দেখো তাই আমাদের এখানে একটা কন্ডিশন দিল, কন্ডিশন বলতেছে এক্স এর ভ্যালু হবে 12 থেকে কি 12 থেকে আমাদের মনে করো যে ছোটো 12-এর সমান অথবা ছোটো, তাহলে কী হবে 3 6 9 12। দেন তাদের মধ্যে তুমি কী করবে, বিয়োগ করবে, আশা করি সেটা পারবা। এখন আসে সার্বিক সেট, এর তো আরেকটা নাম পাইছি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট, আচ্ছা সার্বিক সেট মানে কি? মনে
একটা এ সেট নিলাম 1 2 3 4, আমি একটা বি সেট নিলাম 1 2। এই বি হলো এ সার্বিক সেট, বি হলো এ এর সার্বিক সেট, বি হলো এ এর সার্বিক সেট। তাহলে সার্বিক সেট মানে কি? যদি আমাদের বি সেটের সব উপাদান এই সেটের মধ্যে থাকে তাহলে সেটা তার সার্বিক সেট। তাহলে এটা আসে আমাদের সাবসেটের মতন উপসেট। তাহলে উপসেট কি? একটা সার্বিক সেট। উপসেটের উপাদান কিন্তু ওই সেটের মধ্যে থাকে, তাই কি না? আচ্ছা, তার মানে তুমি সার্বিক সেট কি বুঝতে পারছো। এগুলো আসে আমাদের যে পূরক সেট বা আমাদের কমপ্লিমেন্ট সেট, পূরক সেট অথবা কমপ্লিমেন্ট সেট, পূরক সেট। আচ্ছা, পূরক সেট মানে কি? পূরক সেট মানে হলো কি, আমি মনে করি তোমার ইউনিভার্সাল একটা সেট দিলাম, যেটা মনে করো আমি একটা 1 2 3 4 5 6 7 এটা দিলাম, আর একটা আমি এই নামে একটা সেট দিলাম 3 4 5। এখন আমাদের এর পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট কি সি দ্বারা প্রকাশ করে অথবা বাদ দ্বারা প্রকাশ করে। এটা হবে কি ইউনিভার্সাল সেট থেকে এই সেটের উপাদানগুলোকে বিয়োগ দিব, ঠিক আছে? এই সেটের উপাদানগুলোকে বিয়োগ দিব, বিয়োগ দিলে আমাদের কি থাকবে 3 4 5 1 2 6 7 1 2 6 7। এটা হচ্ছে তার কমপ্লিমেন্টারি সেট বা পূরক সেট। মানে ইউনিভার্সাল সেট থেকে এই সেটকে বিয়োগ দিলে সেটা আমাদের পূরক সেট হবে। এখন তাহলে তুমি আমাদের বলো পূরক সেট আর হচ্ছে আমাদের মনে করো যে পূরক সেট আর হচ্ছে আমাদের সেটের অন্তর দুইটা কি সেম কিনা বলো? দুইটা সেম না। আমরা কেন সেম না? দেখো দেখো ভাই, যখন আমরা সেটের অন্তর বের করছি তখন আমি যার থেকে বিয়োগ করতেছি, কই যার থেকে বিয়োগ করতেছি এটা কিন্তু এই সেটের মধ্যে পুরোটা থাকতে পারে, নাও থাকতে পারে। দেখো আমি যখন লিখলাম এ মাইনাস বি, এ বাদ বি, তাই তো? তখন বি সেটের সব উপাদান কি সেটের মধ্যে ছিল না? তারপরে কিন্তু আমি তাদের ডিফারেন্সটা বের করতে পারতেছি কি না? অবশ্যই। কিন্তু যখন আমাদের প্রশ্ন হবে পূরক সেট, তখন অবভিয়াসলি এই সেটের সব উপাদান ইউ সেটের মধ্যে থাকতে হবে, এই সেটের সব উপাদান ইউ সেটের মধ্যে থাকতে হবে। তো অনেকে কনফিউজড হয়ে যায়, তারা বলে যে আমাদের পূরক সেট কোনো ডিফারেন্স সেটের মতন আর কি না। হ্যাঁ, প্রসেসটা সেমই, বাট সেম না তারা। প্রসেস সেম, কাজটা সেম, একইভাবে করে। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমাদের পূরক সেট। আচ্ছা, এখন তুমি আসো তোমার বইয়ে উদাহরণ 7-এ। উদাহরণ 7-এ কি বলছে? আমাদের ইউনিভার্সাল সেট দেওয়া আছে আর আমাদের মনে করো যে এ সেট বি সেট দেওয়া আছে, তাদের কমপ্লিমেন্ট বাই করতে বলছে, একদম নর্মাল, তো আমি এটা দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, এবার সংযোগ সেট আমাদের আছে ইউনিয়ন আর ইন্টারসেকশন। ইউনিয়ন হচ্ছে ইন্টারসেকশন, ছেদক সেট। এখন আমরা আবার দুই ধরনের সেট পাবো, ইউনিয়ন, ইন্টারসেকশন। তুমি মনে রাখবা ইউনিয়ন মানে কমন আনকমন দুইটি, কমন আনকমন। আর ইন্টারসেকশন মানে আমাদের কমন পার্থক্য। কনফিউজড হচ্ছে? আচ্ছা দেখো, এখন আমি তোমাদেরকে বলে দিতেছি। এইটা কিন্তু আসে এবং কি সহজ। আমি মনে করি দুইটা সেট দিলাম এ 1 2 3 4, একটা সেট নিলাম বি 2 9 11, বাই বললাম যে তাদের ইউনিয়ন বের করো। আমি মনে করে লিখলাম এ ইউনিয়ন, ইউনিয়নকে ইউ দ্বারা প্রকাশ করে বি। তার মানে কি দুইটা সেটের মধ্যে কমন পার্ট নাকি আনকমন পার্ট, নাকি কমন আনকমন দুইটাই বলো তো? 2 9 11, তাই তো? তাদের মধ্যে আমি কমন পার্টও নিব, আনকমন পার্টও নিব। জাস্ট কথা হলো কমন পার্টটা একবার নিব আর আনকমন পার্টটা নিয়ে নিব। দেখো কমন পার্ট আমাদের কি আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই না? তাহলে আমরা একটা লেখাকে সুন্দর করার জন্য 2 আগের এলিমেন্টে লিখে ফেলি। দেন আমি এই কমন পার্টটা কিন্তু একবার লিখবো আর এই পুরোটা বসাই দেবো 4 5 9 11। বলো কি বুঝলাম? কিছুই না, জাস্ট আমি যে কমন পার্টটা আছে না, কমন পার্টকে আমি একবার লিখছি আর পুরোটাকে বসাই দিয়েছি। এটা হচ্ছে ইউনিয়ন। এখন যদি এটা আমি ইন্টারসেকশন বলতাম, এটাকে যদি আমি মনে করি এখন ইন্টারসেকশনের ক্ষেত্রে বলতাম এ ইন্টারসেকশন বি, তখন আমাদের কি হতো? তখন থেকে তো কমন পার্ট শুধু 2 না, তখন তো জাস্ট 2 হতো। ক্লিয়ার কিনা? এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে। আচ্ছা, এখন আসো আমরা ডায়াগ্রাম নিয়ে একটু পড়াশোনা করব। ডায়াগ্রাম
বা তুমি গ্রাফ বলতে পারো আর কি, যে গ্রাফের মাধ্যমে আমরা কীভাবে সব কিছুকে রিপ্রেজেন্ট করব। তোমরা কি জানো যে কোনো বিষয় তালিকা পদ্ধতির চেয়ে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করাটা অনেক সুন্দর এবং কি সহজ, মানে বুঝতে পারলে আর কি সহজ। আমরা যে কোনো কিছু যে যখন আমরা মনে করি যে তোমাদের ম্যাথের যে সাবট্রাক্ট আছে না, তথ্যপত্র, এখানে যখন আমরা কোনো কিছু গ্রাফের মাধ্যমে ড্র করি তখন কিন্তু আমরা সুন্দর মতন বলতে পারি। হ্যাঁ, তালিকা পদ্ধতিটাও সহজ, বাট গ্রাফটা হচ্ছে স্মার্ট ওয়ে, তাই না? এখন দেখো আমরা কীভাবে এটা ডায়াগ্রামের মাধ্যমে ড্র করবো বা গ্রাফের মাধ্যমে। এখন আমি যে সেটটা নিলাম এই উদাহরণটি লিখি 1 2 3 4, আর বি লিখলাম আমি মনে করো 2 9 11, তাই তো ভাইয়া? এখন আমি তাদেরকে এই সেটের জন্য একটা সেট নিলাম, আমি মনে করো এটাকে নিলাম আমি এই সেট। এখন তুমি দেখো তো আমি কি করব, এ ইউনিয়ন বি এদের এটার মানটা বাইর করব গ্রাফের মাধ্যমে। দেখি তো গ্রাফের মাধ্যমে পারে কি না। এখন ইউনিয়ন মানে কমন, আমি কি তাদের মধ্যে ইন্টারসেক্ট করব, ছেদ করব? করবো, কারণ তাদের মধ্যে কমন পার্টটুকু আছে। তাই আমি নির্দিষ্ট একটা মান এটা র্যান্ডমলি বসে দাও, ছেদ করলাম, তাই না? এখন আমার এই তো হয়ে গেল। এই ছেদের ভ্যালু কত? 2, এটার ভ্যালু কত? 1 3 4। এগুলো একটু পরে আর ডিটেলসে বলতেছি। এটা ভ্যালু 9 1, তাই তো 9 11। আর এখন এর ভ্যালুটা হবে পুরোটা। এখন বলো তো তুমি কমন পার্টটা কয়বার নিচ্ছে? একবার না? একবার আসবে। এটা তো ইউনিয়ন বি। এখন যদি আমি বলতাম এ ইন্টারসেকশন বি, তাই তো ইন্টারসেকশন বি হলে আমাদের কি হতো? জাস্ট এই কমন পার্টটুকু আসতো। এটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশনের কাজ। ক্লিয়ার? ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে দেখা। এখন তাহলে আমি তোমার একটা প্রশ্ন লিখি। এ হচ্ছে 29 30, বি হচ্ছে আমাদের 12 একে 12, 12 2 24, 3 12 36। ভাই তোমার বললাম যে এদের ইউনিয়ন আর ইন্টারসেকশন দুইটাকে তুমি গ্রাফের মাধ্যমে দেখো, তাই তো? দুইটাকে গ্রাফের মাধ্যমে দেখো, ভিডিও পজ করো, দেন অ্যান্সার বের করো। আচ্ছা, এবার দেখো আমি যদি দুইটাকে গ্রাফের মাধ্যমে দেখো, আমি ইউনিয়নটা বের করি। প্রথমত তাদের ইউনিয়ন হবে এটা, ইন্টারসেকশনটা যদি বের করি, ইন্টারসেকশনটা যদি আমি বের করি সেটা হবে এটা। ইন্টারসেকশন কিছুই নেই। এখন তুই বলবো ভাই এটা কীভাবে আঁকছেন আপনি? দেখো বাবা, এখানে তো তাদের মধ্যে কোনো কমন পার্ট নাই, আমাদের কোনো কমন পার্ট আছে তো তাদের একে অপরে ইন্টারসেক্ট করবে না, তো তখন ইউনিয়নের ক্ষেত্রে পুরোটা হবে। দেখো তুমি যদি এটাকে ইউনিয়ন লিখতা, আমি কি বলছি কমন আনকমন দুইটা, যেহেতু কমন নয় তাহলে আনকমন পার্টটা লিখে দাও। 29 30, 12 24 36, তাই তো? আর যদি আমি ইন্টারসেকশনের ক্ষেত্রে লিখতাম তখন আমাদের না আসতো, কোনো কিছুই নেই। এটাই তো লিখছি, কোনো কিছুই নেই, তাই কি না? বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আর কীভাবে প্রশ্ন করা যায়? আচ্ছা, তাহলে আমি তোমার একটা প্রশ্ন করি। আমি যখন ইউনিয়ন বাইর করব তখন তাদের মাঝে যদি কমন পার্টটা থাকে তাহলে এলিমেন্ট বাড়বে নাকি কমন পার্ট না থাকলে বাড়বে বলো তো? আচ্ছা, আমাদের অ্যান্সার হবে কমন পার্ট না থাকলে এলিমেন্ট বাড়বে। দেখো এখানে যেহেতু কমন পার্ট নেই তাই আমাদের এলিমেন্ট ছিল টোটাল দুইটাতে পাঁচটা হয়ে গেল। এখানে যেহেতু কমন পার্ট আছে আমাদের একটা এলিমেন্ট কমে গেছে, তাই না? একটা কমে গেল না, একটাকে দেখাইলাম যতটা ছিল, কারণ আমরা তখন দুইটাকে একবার নিয়েছি। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে যদি কমন পার্ট থাকে তাহলে এলিমেন্ট বাড়বে, মানে তাদের ওভারঅল অ্যান্সারটা কমন পার্ট না থাকলে ওভারঅল অ্যান্সারটা কমবে, বা ওভারঅল অ্যান্সারের মধ্যে সেটার সংখ্যাটা কমবে, তাই কি না? ডায়াগ্রাম বুঝতে পারছো তো? আচ্ছা, এখন আসো তো দেখি। মনে করছো তোমার একটু কঠিন করে দিলাম, আমি একটু করে দিই। 1 2 3, আমি বি একটা সেট দিলাম 3 4, তাই তো? সি একটা সেট দিলাম 2 5। দেখো ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আর কি আরও ডিটেলসে যাচ্ছি না, নাহলে আমি আরও ডিটেলসে পড়াতে পারতাম। এখন দেখো আমি এই সেট নিলাম 1 2 3। এখন আমাদের দেখতে হবে, আমি প্রথমত এর জন্য একটা সেট দিলাম, মানে এটা ভিতর ড্র করলাম। আমি বির জন্য একটা করবো। এখন দেখতে হবে আমার কি ইন্টারসেক্ট করবে। আমি দেখতেছি এখানে বাইরে 3 আছে, তার মানে ইন্টারসেক্ট করবে, করাইলাম আমি। এখন আমি দেখতে হবে এটাকে আমি এ ধরছি, এটাকে আমি বি ধরছি, তাই তো? আমার সির জন্য একটা বৃত্ত ড্র করতে হবে। এখন দেখতে হবে সির সাথে এর কোনো কমন পার্ট আছে, সির সাথে এর কমন পার্ট আছে, তার মানে সি একে ছিদ্র করবে। সির সাথে কি বিয়ের কোনো কমন পার্ট আছে, তার মানে সি বিকেও ছিদ্র করবে। তার মানে জিনিসটা তখন আমাদের এরকম হবে,
সি এ বি দুইটাকে চিত্র করবে। এখন দেখো তো আমি দেখবো সি যেহেতু বি এ দুইটাকে চিত্র করবে, এরকম হবে না? অবশ্যই হবে। এখন দেখো তাদের মধ্যে কমন পার্ট কোনটা? এই তিনটা সেটের মধ্যে কমন পার্ট কত? এই তিনটা সেটের মধ্যে আমি যদি এখন কমন পার্ট নিই, ইন্টারসেকশন নিই, ইন্টারসেকশন কত হবে দেখো তো? টু টু কিন্তু আবার এর মধ্যে নেই, থ্রি 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 আবার এর মধ্যে নেই, তার মধ্যে তার মানে আচ্ছা এটাকে একটু সহজ করি, এখানে একটা থ্রি বসাই দিই। দেখো এই থ্রি এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তিনটার মধ্যে আছে, তার মানে কমন পার্ট কত? থ্রি, তাই তো? তাহলে দেখো তো তাদের মধ্যে কমন পার্টটুকু এটা না? এই পার্টটুকু সবার মধ্যে আছে কি না? এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, মানে সহজ করার জন্য এটা দিলাম আর কি, কমন তিনটার মধ্যে দিয়েছি। এবার বলে বুঝতে পারছো কি না? এখন এই সেট থেকে তাহলে আমি এই ডায়াগ্রাম থেকে বলতে পারতেছি না এই কমন পার্ট কত? জাস্ট একটা থ্রি। ঠিক আছে, এগুলো আমরা একটু পর একটা ম্যাথ সলভ করবো, দেন ওইখানে একদম ভালো করে ডিটেলসে বলবো, সমস্যা নেই। এটা তো ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে আসো, দেখি আর কি আছে আমাদের। উদাহরণ 9 নম্বর আসো, এটা তোমরা পারবা। আচ্ছা, দেন ডায়াগ্রামের ম্যাথটা একটু পরে আসতেছে, আমরা শক্তি সেটে আসি। শক্তি সেট, শক্তি মানে কি? শক্তি মানে কিলি, তাই না? বা পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেট সাবসেট একই, জাস্ট আমি কি করব, সাবসেটকে আমি যে আমার সাবসেটের এলিমেন্টগুলো পাইছি না, একে আমি সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিব, তাকে পাওয়ার সেট বলে। এটা আচ্ছা দেখাই, তারপরে এমন করে 1 আর 2 পাইলাম না, তার সাবসেটগুলো লেখো। তুমি লিখবে ভাইয়া 1, তুমি লিখবে ভাইয়া 2, তুমি লিখবে 1 2, তুমি লিখবে ফাঁকা সেট দিয়েছো না, এদেরকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করবে, এটাই সাবসেট পাওয়ার সেট। শেষ, আর কিছুই না, যা। আচ্ছা, এবার আসো ফার্স্ট সেট, তো বুঝতে পারলাম ফার্স্ট সেট আর সাবসেট সেম, আমি সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করবো। এখন আসো কোমোজোর, যেটা তোমার সবসময় লাগবে, যে কোনো অধ্যায়টা লাগে, ঠিক আছে? বিশেষ করে ডোমেন রেঞ্জ, যখন তুমি ফাংশন করবা হায়ার মেথে, ডোমেন রেঞ্জের ক্ষেত্রে তো কোমোজোরটা তো লাগবেই অবশ্যই। আচ্ছা, এখন ক্রোমোজোর মানে কি? জোড়া। আমি উদাহরণ একটা দিয়ে বুঝিয়ে দিই। উদাহরণ 11তে আসো, উদাহরণ 11 ভাইয়া কি বলছে দেখো তো? উদাহরণ 11 বলছে আমাদের 2x প্লাস ওয়াই কমা 3, ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালু বলছে 6 কমা এক্স মাইনাস ওয়াই। এর মানে কি? এখন দেখো, এর মানে হচ্ছে এইটা হচ্ছে এই সমান, দেখো আমি সমান দিলাম না, এটা হচ্ছে এই সমান, এই থ্রিটা হচ্ছে এই সমান। আমি এখান থেকে দুইটা ইকুয়েশন পাবো, 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, একটা ইকুয়েশন পাইলাম। আমি আরেকটা ইকুয়েশন পাবো 3 ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। এখন এই দুইটা ইকুয়েশন সলভ করবো। দেখো ইকুয়েশন কয়টা? দুইটা। ভেরিয়েবল কয়টা? দুইটা। ভেরিয়েবল কি? ভেরিয়েবল কি? একটা কন্টেইনার যা বিভিন্ন মানকে ইনপুট নেয়, কনস্ট্যান্ট না। দেখো এক্স একটা ভেরিয়েবল, কারণ এর যে কোনো মান হতে পারে, ওয়াই একটা ভেরিয়েবল, এর যে কোনো মান হতে পারে। ভেরিয়েবল কয়টা? দুইটা। ইকুয়েশন কয়টা? দুইটা। দুইটা ভেরিয়েবল, দুইটা ইকুয়েশন, তার মানে আমি ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, মনে করো আমি একটা প্রশ্ন বলি, এখানে আমাদের ইকুয়েশন দুইটা বাট ভেরিয়েবল তিনটা, তখন কি এটা সমাধান করা যায় তো? তখন এটা আমরা এর কোনো স্বাভাবিক কোনো ভ্যালু পাইতাম না, ঠিক আছে? হয়তো একটা ইকুয়েশন দাঁড় করতে পারতাম, কিন্তু কোনো ভ্যালু পাবো না, কারণ দুইটা ইকুয়েশনের জন্য দুইটা ভেরিয়েবল লাগবে, আর তিনটে ভেরিয়েবলের জন্য হলে তিনটে ইকুয়েশন লাগবে, মিনিমাম তিনটা, এর থেকে কম হলে আমি ভ্যালু বাইর করতে পারবো না। এখন থেকে এই দুইটা ইকুয়েশন একে, এখন তুমি এটাকে অপনয়ন প্রতিস্থাপন অনেকভাবে সলভ করা যায়, তো প্রতিস্থাপনটা একটু ইজি আর কি। তো আমি এখান থেকে মনে করো যে ওয়াই একটা ভ্যালু বের করবো, এক্সের ভ্যালুটা রাখলাম, ওয়াই ভ্যালু এই পাশে পাঠিয়ে দিলাম। এটা কীভাবে করতে বুঝতে পারছো তো? এক্সটাকে রাখছি, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসছি, তখন 3 প্লাস ওয়াই পুরোটাকে আমি অদল বদল করে দিলাম আর কি, বামে ডানে নিলাম, ডানকে বামে নিলাম। এখন এক্সের ভ্যালু 3 প্লাস ওয়াই, তো এটাকে আমি এই এক্সের মধ্যে ইনপুট দিয়ে দিব। এই দেখো এক্সের ভ্যালু, এই এক্স কিন্তু সমান, তাই না? সমানই তো। তো আমার এক্স ইকুয়াল 3 প্লাস ওয়াই আমি এখানে বসাই দিতে পারবো, 3 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল 6, তখন আসে আমাদের 6 প্লাস 6y প্লাস ওয়াই ইকুয়াল 6, তাই কি না? আচ্ছা, তখন আমাদের আসে 7y ইকুয়াল 6। আচ্ছা, তো এটা ইকুয়াল 0 আসে, ওয়াই ইকুয়াল আমাদের 0, ওয়াই ইকুয়াল 0, তাই তো? ওয়াইগুলো আমাদের এখন 1 নম্বর ইকুয়েশনে বসাই দাও, অথবা এখানে বসাই দাও। এখানে আমি 3 নম্বর ইকুয়েশন তৈরি, তাহলে ওয়াই এর মান 3 নম্বর ইকুয়েশনে আমি বসাবো,
3 নম্বর ইকুয়েশনে বসালে আমি কী পাবো? 3 পাইছি। তাহলে অ্যান্সার কি? 0,3। এখন আসো, এখন আমি ওয়াই আর এক্স এর ভ্যালু বের করলাম। এখন আমাদের প্রশ্নে বলছে এক্স কমা ওয়াই। এখন যদি এক্স কমা ওয়াই বলে তার মানে এক্স এর ভ্যালু আমি আগে লিখবো। এক্স এর ভ্যালু কি লিখবো? আগে লিখবো 3,0। যদি বলতো ওয়াই কমা এক্স তখন ওয়াই এর ভ্যালু আগে লেখা লাগবে। এই বিষয়টা ক্লিয়ার? এখন আমাদের আবার বলতেছি, এখানে বলছে এক্স কমা ওয়াই, তাই আমি আগে এক্স এর ভ্যালু লিখলাম। যদি বলতো ওয়াই কমা এক্স তখন আমি ওয়াই এর ভ্যালু আগে লিখতে হবে। একটু কমজোর মেথিটা আমি আমাদের আত্ম হলে পারবো আশা করি। আচ্ছা দেখো, যদি আমরা কিন্তু পরবর্তীতে অনুশীলনের কোশ্চেনগুলো সলভ করবো, সমস্যা নেই, যদি প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, অনুশীলনের কোশ্চেনও কয়েকটা এরকম দেখা দেবে। দেন পরবর্তীতে আমরা ফাংশনটা করবো। ফাংশনটা কিন্তু মোটামুটি জটিল আছে, ফাংশনে তোমার বোঝার মতন অনেক কিছু আছে, তাই না? এখানে ফাংশনটা একটু ভিজুয়ালাইজ করতে হবে, তো তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এবার কার্টেসিয়ান গুণজ নিতে আসো। গুণজ মানে কী করে? গুণ করা। গুণন মানে কী করা? গুণ করা। প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি প্রত্যেকটা এলিমেন্টের গুণ করবো, এই আর কিছুই না, জাস্ট নর্মাল গুণের মতো। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। তুমি উদাহরণ 12 মধ্যে আসো। উদাহরণ 12 দেখো তো ভাই, উদাহরণ 12 কী বলছে আমাদের? উদাহরণ 12 বলছে যে ফি একটা সেট দেওয়া আছে 1 2 3, কিউ একটা সেট দেওয়া আছে 3 4, আর একটা সেট দেওয়া আছে ফি ইন্টারসেকশন কিউ হলে ফি ক্রস গুণন আর 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 ক্রস গুণন কিউ এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, বা ক্রস কিউ এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা একটু প্রশ্নটা লিখি, একটা দিয়ে সবগুলো করে ফেলবো। ফি হচ্ছে আমাদের 1 2 3, 1 2 3, তাই তো। আর আমাদের কিউ একটা সেট, এই সেটেরও প্রধান কি আমাদের কিউ হচ্ছে 3 4। এখন আমাদের বলছে যে তুমি ফির সাথে কী করবো? আর এর গুণ দিবে, আর এর সাথে আবার কিউর গুণ দিবে, তাই তো। আচ্ছা এখন আমি কী করবো? আগে তাদের আরও একটা ভ্যালু দিছে, আর দিছে পি ইন্টারসেকশন কিউ, তাই তো। এখন আগে তাহলে ফি ইন্টারসেকশন কিউ এর মান বাইর করতে হবে, বাইর করে ফেলো। ফির মান কত? 1 2 3, আর আমাদের ইন্টারসেকশন কিউ হচ্ছে 3 4। তাহলে এখান থেকে আমি ইন্টারসেকশন মানে কি কমন, আমি কি কমন পাচ্ছি? 3 কমন পাচ্ছি, তাহলে আমি আর এর ভ্যালু কী পাচ্ছি? 3। এখন আসো তোমার কাজে আসো। এখন আমাদের তোমার গুণ করতে হবে, ক্রস গুণন ফি ক্রস গুণন ক্রস আর। তাহলে এখন গুণ করো। এখন দেখো এখানে কিন্তু এখন ক্রমটা ম্যাটার করবে, সরি মানে আগে যারাটা ম্যাটার করবে, যেহেতু ফি আগেই দিতে হবে, আর আগে ফলেই দিতে হবে। যেটা আগে তাকে আগে দিতে হবে, যা পরে তাকে পরে লিখতে হবে। দেখো ফি কত? 1 2 3, 1 2 3 গুণ আর কত? আমাদের 3। এখন আমাদের কি করতে হবে? ফি সেটের তিনটা এলিমেন্টকে আর সেটের এলিমেন্টের সাথে গুণ করতে হবে। দেখো তো ফি সেটের প্রথমে আমাদের কত আছে? এখানে 1 সাথে আমি 3 গুণ দিব। 1 সাথে কার গুণ দিব? 1 সাথে আমি 3 গুণ দিব। দেখো এখন এখানে একটা বুঝতে হবে, এখন তোমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট না। 1 সাথে আমি 3 গুণ দিব, আর এলিমেন্ট থাকলে তার গুণ দিতাম। এখন 2 সাথে 3 গুণ দাও, 2 সাথে 3 গুণ দাও, 3 সাথে তোমার 3 গুণ দেবে, তাই তো। আচ্ছা 3 সাথে 3 গুণ দেবে। এখন পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট আনতে করবো, যেহেতু এটা একটা সেটের সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের ফ্রি ক্রস আর। বুঝতে পারছো? কারণ তুমি বলবে ভাইয়া এখানে তো 3 2টা, দেখো এইটা আমাদের গুণন, তো আমাদের তো এই পুরোটা এখন একটা কি এলিমেন্ট, কতটা বুঝো? এই পুরোটা সেট। এখন 1 3 একটা এলিমেন্ট, 2 3 একটা এলিমেন্ট, 3 3 একটা এলিমেন্ট। এই 3 3 একটা এলিমেন্ট, এইটা 3 আলাদা এলিমেন্ট না, বুঝছো বিষয়টা? তাই এটা আবার অনেকে তোমরা বলে ইনভ্যালিড বলে ফেলবো, ভাই আপনি তো বলছেন ডাবল থাকলে ইনভ্যালিড। এটা তো আমাদের 3 3 একটা এলিমেন্ট। মনে করো তুমি একটু এমনি বলতে আছে আর কি, এটা এই উদাহরণ সাপেক্ষে না, আমি এমনি বললাম। মনে করুন 33 দেওয়া না, 33, তুমি 33 যদি তুমি দেখতেছো 3 2টা, তার মানে এটা কি 3 2টা না? কিন্তু এই 33 একটা সংখ্যা না? 3 তুমি আবার যদি বলো ভাই 3 আলাদা সংখ্যা, তাহলে তো হলো না। 33 পুরোটা একটা সংখ্যা, ততটুকুভাবে এখানে 3 3 এই পুরোটা একটা এলিমেন্ট। তাহলে এখানে এই সেটের কয়টা এলিমেন্ট? মনে করি এরকম একটা সেট দিলে বলবো এই সেটের কয়টা এলিমেন্ট? 3টা। এটা হয়তো তোমাদের বই দেওয়া নাই মনে হয়। আচ্ছা যাই হোক, সমস্যা না। সেটের কয়টা এলিমেন্ট? 3টা। এই পুরোটাই তো একটা এলিমেন্ট, তাই কি না? আচ্ছা এবার পরবর্তীটায় আসো তোমার আর ক্রস কিউ 3, এই এখন বুঝবে আশা করি। এখন আমি কিউটা লিখবো, কিউ কত আমাদের? 3 4।
দাও গুণ করো, 3 সাথে 3 হবে, এই 3 একটা এলিমেন্ট, 3 সাথে 4 হবে, এই তাহলে এলিমেন্ট কয়টা, দুইটা, কি এটা ক্লিয়ার। আচ্ছা এখন তাহলে ক্রস গুণ এটা ইজি, কিন্তু তোমার এগুলো আসে পরীক্ষা। এখন ভাইয়া আসো তোমার কাজে আসো, কাজ কিসের কাজ, ম্যাথের কাজ নাকি ভাষার কাজ কোনটা? আচ্ছা এটা আমি করে দিই, কাজের ক নাম্বারে কী বলছে দেখো, x/y + y/3, আচ্ছা প্রশ্নটাই লিখে দিলাম, x/2 প্লাস মনোযোগ দাও y/3, 1। আচ্ছা এইটা সমান সমান 1, x/3, প্লাস y/2। এখন আমাদের বলছে x আর y মান বের করতে, তাই না? কোনো কিছু করার দরকার না, জাস্ট আগে ইকুয়েশনটা দাঁড় করে দাও, x/2 প্লাস y/3, এগুলো আমরা বীজগণিতে আরও ভালো করে করবো, সমস্যা নেই। এখন তুমি কী করবো, এটা তো সুন্দর কোনো একটা ইকুয়েশন নেই, আমরা একটা সুন্দর একটা ইকুয়েশন দরকার। তো আমি এখান থেকে ভগ্নাংশগুলোকে বাদ দিয়ে দিব, দেখি কী করা যায়। লসাগু নিলাম, লসাগু নিলে কত হবে, 6, 6 না, 6 হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 6কে 3 দ্বারা ভাগ করলে 3, মানে এটা আর গুণন দিতে আর কি, 3x + 2y = 1। এখন আর্গুমেন্ট মানে সবসময় তুমি আর্গুমেন্ট দিলে কিন্তু হবে না, আর্গুমেন্ট তখনই হবে যখন এই দুইটা আমাদের কি, এই দুটোর মধ্যে কোনো কমন পার্ট থাকবে না, বা এই দুটোর গসাগু 1 হবে, বা এই দুটো একটা সহমূলক হবে। আমি অনেক জায়গায় দেখছি অনেকে কী করে, যদি এভাবে থাকে এর সাথে এর গুনতে, এর সাথে এর গুনতে, মনে করি এটা 3 এটা 6, তখন কি তুমি 6y 3y দিলে হতো না, তখন কিন্তু তাদের মধ্যে কমন পার্ট আছে। আর গুণন তখনই হবে যখন তারা একে অপরের সহমূলক হবে। আচ্ছা দেখো বলতে গেলে অনেক কিছু বলা যায়, দেখ সমস্যা নেই। 3x + 2y = 6, এখন আমি এইটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, সমস্যা আছে? সমস্যা থাকলেও সমস্যা নেই, এটাই লিখতে হবে, y/2 = কত, 1। দেন এটাকে তুমি সলভ করলে 2x + 3y = 6 পাবা, এটা সহজ বিষয়। দেন এই দুটোকে তুমি এখন কী করবে, সলভ করবে, কীভাবে করবো এটা। এখন যদি আমরা এটা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করি একটু জটিল হয়ে যেতে পারে, তাই না? প্রতিস্থাপন পদ্ধতিতে করলে এখান থেকে x এর ভ্যালু বাইর করবো, দেন এটাকে এখানে বসাবো, একটু জটিল হবে। আমি অপনয়ন করবো, অপনয়ন মানে কি, যোগ বিয়োগ করা। এখন দেখো আমি এটার সাথে এটা বিয়োগ করবো। এখন আমি যদি নর্মালি, এখন তুমি চিন্তা করো, আমি 1 নম্বর থেকে 2 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করি, এখানে আছে 3x, এখানে আছে 2x। আচ্ছা তার আগে বলি আমাদের উদ্দেশ্য কী, উদ্দেশ্য হচ্ছে এখন এক ইকুয়েশনে একটা সমীকরণ না, সরি এক ভেরিয়েবলে একটা সমীকরণ না, উদ্দেশ্য কি, এক ভেরিয়েবলের সমীকরণ না, তাই তো? এক ভেরিয়েবলের সমীকরণ হলে একটা ভেরিয়েবল একটা সমীকরণ আমি মান বের করতে পারবো। তার জন্য আমাদের কী করতে হবে, দুইটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলকে বিয়োগ করতে হবে। তাই আমি এখন তুমি বলবো আচ্ছা ভাই আপনি যেহেতু বলছেন বিয়োগ করবো, আমরা বিয়োগ করে দিই। আপনি ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2কে বিয়োগ করে দিলেন, বিয়োগ করলে কী হলো, 3x থেকে 2x গেলে আমাদের 1x থাকলো, বা x থাকলো, 2y থেকে 3y বিয়োগ করলে একটা y থাকলো, তো লাভ হলো কি, আমাদের তো x y দুইটাই রয়ে গেল, তাই না? আমাদের উদ্দেশ্য কি, একটা ভেরিয়েবল আনা, আমি তো বলছি বিয়োগ করবো, এটা সত্য, কিন্তু আমার এক ভেরিয়েবল আনতে হবে, তার জন্য কিছু জিনিস দ্বারা আমাদের গুণ করতে হবে। তার আগে বলো তুমি এখন কি বিয়োগ করবে, এক্স না ওয়াই, কোনটাকে বাদ দিবে? আচ্ছা তুমি মনে করে বললাম তুমি এক্সকে বাদ দিবা, এক্সকে বাদ দিতে হলে এই 3x এই 2xকে সমান করতে হবে, সমান করলে তো বিয়োগ করলে বাদ হবে, তাই না? আমি মনে করো যে এখন কি করলাম, তাহলে তুমি এর সাথে 2 গুণ দিলাম, এর সাথে 3 গুণ দিলাম, তাহলে 6 হয়ে গেল। তাহলে তুমি 1 নম্বরের সাথে কত গুণ দাও, 2 গুণ দাও, বিয়োগ 2 নম্বরের সাথে 3 গুণ দাও, গুণ দাও, তাহলে 2 গুণ দাও, 2 গুণ দিলে কী হবে, আমি একসাথে লিখে ফেলতেছি 6x। এখন এর সাথেও 2 গুণ দিতে হবে। তুমি যদি এর সাথেও 2 গুণ না দাও তাহলে তো হবে না। মনে করো তোমার জন্য তোমরা 2 ভাই, তোমাদের একজনের জন্য চিপ আনছে, একজনের জন্য চিপস না আনে, তুমি কি মানবা? তুমি তো বলবো না, দরকার আমি 45 যুদ্ধ লাগাই দিব, আমারও চিপস লাগবে, তাই না? ঠিক আছে, এখন তো ততটুকুভাবে আমাদের এর সাথে কিন্তু দিতে হবে, এই কনস্ট্যান্ট মানে এটা না যে অবহেলা, ঠিক আছে? এই কোনো অবহেলা না, ঋণের সাথে গুণ দিতে হবে, সে বলুন না আমারও দিতে হবে, তাই না? আচ্ছা এবার সে বল 3 দ্বারা তো গুণ দিতে হবে, এখানে 3 দ্বারা গুণ দাও, 3 দ্বারা গুণ দিলে কত হবে, 6x, এইটার সাথে গুণ দিতে হবে 9y, আমাদের এর রাজার সাথে গুণ দিতে হবে 12। যদি তুমি বিয়োগ করো, এখন বিয়োগ করলে এটা আমাদের চিহ্নের বদল হতে না, ফার্স্ট থাকলে মাইনাস হয়। এখন আমাদের এইটা বাদ যাবে, টাটা বাই বাই, এটা টাটা বাই বাই হয়ে যাবে। দেন 5y = 0, তাই তো? 5y = 0, এখান থেকে y = আমি 0 পাবো। এখন বললাম ভাই আচ্ছা y = কীভাবে 0 পাইছি, দেখেন তো আমি আপনাকে একটু দেখাই কীভাবে পাইছি। -5y = 0, তো মানে -5y = 0, আমি মাইনাসটাকে এ পাশে নিয়ে গেলাম, 5y = 0, আমি এখন কী করলাম, 5টাকে অপর পাশে ভাগ করে দিলাম, ভাগ করলে 0 পাবো না,
জিরো পাবো। মনে রাখবা জিরো দ্বারা কোনো একটা সংখ্যা করলে কিন্তু জিরো এ হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? জিরো। এখন ওয়াই এর ভ্যালু জিরো, কোথায় লিখতাম? আচ্ছা পৃষ্ঠায় লিখি, একটা পৃষ্ঠা শেষ করি, সমস্যা নেই। আচ্ছা এখন আমি ওয়াই এর মান তুমি যে কোনো ইকুয়েশনে বসে দিতে পারো, 1 নম্বর 2 নম্বর। আমি মনে করো তোমার কবারটার সুবিধার্থে ওয়াই এর মান আমি 1 নম্বর ইকুয়েশনে বসাবো। 1 নম্বর ইকুয়েশনটা কী ছিল? 1 নম্বর ইকুয়েশন ছিল আমাদের কী ছিল? 3x plus 2y equals 6. 3x plus 2y equals 6. y এর মান কত পাইছি? 0 পাইছি না? হ্যাঁ 0 এই তো মনে হয়, হ্যাঁ 0 পাইছি। দেন 0কে তুমি যদি এখানে বসা দেয় 3x plus 2 into 0 equals 6. এখন দেখো বাবা, তুমি 0-র সাথে যারে গুণ দাও না কেন, তুমি 0-র সাথে যদি আমারও গুণ দাও, আমি কি সুন্দর মতন 0 হয়ে যাবো। 0 হয়ে যেতে ভালোই, তাই না? যদি এমনটা হতো 0-র সাথে কোনো একটা প্রবলেমের, তোমার সমস্যা, জীবনে যে সমস্যাগুলো আছে তার সাথে গুণ দিলে সমস্যা 0 হয়ে যেত, তাই না? তার মানে কি 0 দ্বারা সবসময় কোনো জিনিসের গুণ দিলে এটা 0 হয় না। তাহলে সবাই কী করতো? তার সমস্যার সাথে গুণ দিত, যাতে করে সমস্যা কী হয়? 0 হয়ে যায়, তাই না? আচ্ছা যে 3x equals 6, তাহলে x equal আমাদের 2, তাই তো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখন আমি বললাম y, x, আমি একটু চালাক তো, তাই এভাবে বললাম y, x। তুমি অ্যান্সার কী বসাবা? তোমাদের এটা বসাইতে হবে, তাই না? আচ্ছা গেল আমাদের এটা। আচ্ছা দেন পরবর্তীটা পারবা তোমরা। এবার আসো তোমার উদাহরণ নাম্বার 13-এ। হ্যাঁ এই ম্যাথটা বুঝতে, দেখো এই ম্যাথটা একটু মানে তুমি যদি ম্যাথ করো তাহলে তো ইজি, বাট তুমি যদি লজিকটা বুঝো যে লজিকটা কীভাবে বিল্ড হয়েছে, তাহলে বাবা একটু সময় লাগবে, ঠিক আছে? একটু মনোযোগ দিতে হবে, একটু না করেই মনোযোগ দিতে হবে। আচ্ছা তো 13 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে কী বলছে? 13 নম্বর কোয়েশ্চেন কইছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 ও এবং 449কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। আচ্ছা এখন এটা করতে হলে আমরা আগে 311 আর 449 ভাগ করলে 23 অবশিষ্ট থাকে। বাবার অনেক জটিল, আমরা উদাহরণ এটা না যে আমরা আগে সহজ একটা করি। মনে করো আমি তোমার বললাম এমন সংখ্যাগুলো নির্ণয় করে, এটা আমি আমার থেকে একটা কোশ্চেন দিতেছি আর কি, আগে এটা বেসিকটা ক্লিয়ার করে দেন আমরা বইটা যাবো। বইটা একটু কঠিন আছে। এমন সংখ্যাগুলো নির্ণয় করো, এমন সংখ্যা নির্ণয় করো অথবা বের করো যাদের দ্বারা, মনোযোগ দিও, যাদের দ্বারা তোমার আমি বললাম যে মনে করো 15কে ভাগ করলে বাকশেষ মনে করো যে আমি বললাম কত বলা যায় 3 হবে। এটা আমি এমনি একটা কোশ্চেন বানাই বলছি আর কি, মানে এখন তোমরা বুঝতে হবে আমি কি বলছি। আমি বলছি এমন সংখ্যাগুলো বের করো যাদের দ্বারা আমি 15কে ভাগ করলে বাকশেষ থাকবে। এখন তোমার আগে বুঝতে হবে তুমি এখানে কী করবা, মানে কাজটা কি, তাই না? এখন কাজটা কি এটা বুঝতে হলে তোমার বাকশেষ বাদ দাও, তোমার এমন সংখ্যাও বাদ দাও, এই দুটো বাদ দাও। যাদের দ্বারা ভাগ করলে, যাদের দ্বারা 15কে ভাগ করলে তোমার মনে পড়ে কিনা ভাইয়া, কিন্তু একটু আগে কিছুক্ষণ আগে আমি গুণনীয়কের একটা কথা বলছি। আমি কি বলছি? গুণনীয়ক হলো ওই সব সংখ্যাগুলো যাদের দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ যায়, তাই না? তার মানে এখন তুমি কি বুঝতেছো? কিছুটা গুণনীয়ক রিলেটেড না, যে আমাদের এর বাচ্চাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে বাচ্চাকে আমি বাইর করবো, মানে বাইর করবো বলতে মানে বাচ্চাগুলো নির্ণয় করবো আর কি, এরকম কিছু একটা হয় না যে গুণনীয়ক। আমি বর্ণনা করে বললাম যে 15 গুণনীয়ক কী কী, 1 3 5, 15 গুণনীয়ক না? তো এরকম গুণনীয়কটা বাইর করতে হবে, কারণ কি 1 3 5 3কে কিন্তু আমি 15-এর মধ্যে ভাগ করলে আমরা ভাগশেষে বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? আচ্ছা তার মানে আমি এতটুকু বুঝতে পারতেছি আমাদের গুণনীয়ক নিয়ে কিছু কোনো একটা কাজ করতে হবে, তাই তো? আচ্ছা তাহলে আমাদের কী করতে হবে? গুণনীয়ক নিয়ে কাজ করতে হবে। এখন আমরা কি করব? আচ্ছা দেখি এবার আমরা গুণনীয়কটা বাইর করে ফেলি। আমি কি বলছি? ভাগ করলে যাতে করে ভাগশেষ 3 হয়। আমি যদি 1কে 15-এর মধ্যে ভাগ করি, 1কে যদি আমি ভাগ করি 15-এর মধ্যে, ভাগশেষ কত হবে? 0। ভাগশেষ মানে কি? ভাগ করার পর অবশিষ্ট অংশটুকুকেই ভাগশেষ বলে। ভাগশেষ মানে কি? ভাগ করার পর অবশিষ্ট অংশটুকুকেই ভাগশেষ বলে। 1কে যদি আমি 15-এর মধ্যে ভাগ করি, 15 1 15, কোনো ভাগশেষ থাকে না, 0 হয়। মনোযোগ দাও। 2কে যদি 15-এর মধ্যে ভাগ করি, ভাগ করলে কত হবে? 2 কিন্তু 7-এর মধ্যে 14 হয়, তার মানে 1 অবশিষ্ট থাকে, ভাগশেষ হবে 1। 3কে যদি 15-এর মধ্যে আমি ভাগ করি,
বাকশেষ কত হবে? 3×15 কোনো বাকশেষই থাকে না। এটা না বুঝলে বললো আমার কমেন্টের সমস্যা নেই, আমি ডিটেলসে বলবো না। তাছাড়া আমি এমনি সামনে তোমাদের এরকম টুকটাক ম্যাথের লজিক্যাল প্রবলেমগুলো সলভ করাবো, মানে লজিক্যাল রিলেটেড আর কি। 4কে যদি 15-এর মধ্যে ভাগ করে আমি কত পাবো? হ্যাঁ, 3×4 = 12, 12 হলে 13, 14, 15, 3 পাবো, তাই তো? যদি 5কে 15-এর মধ্যে আমি ভাগ করি তাহলে আমি কত পাবো? 0 পাবো। 6কে 15-এর মধ্যে ভাগ করলে কত পাবো? 3 পাবো, তাই তো? 7কে 15-এর মধ্যে ভাগ করলে আমি কত পাবো? 7 দুগুণে 14, 1 পাবো। 8কে যদি 15-এর মধ্যে আমি ভাগ করি, আর লাগবে না, অর্ধেক হয়ে গেছে, আর লাগবে না আমাদের। তারপরে দেখি ভাগ করলে কত পাবো? আমি 8 তো গেল, 8 দুগুণে 16 মানে 7 পাবো, আর লাগবে না। এখন দেখো আমি কি বলছি, আমি ওই সব সংখ্যাগুলো নিব যাদের বাকশেষ 3 থাকে। আমি দেখতেছি আমি 15কে 1 দ্বারা ভাগ করলে বাকশেষ 0, 3 হয় না, তার মানে আমি 1কে নিব না, এটাকেও নিব না, এটাকেও নিব না, এই তো 4কে নিব। আমি 4 দ্বারা যদি 15কে ভাগ করি বাকশেষ 3, তা আমি 4কে অ্যালাউ করব, তাই কি না? আমি যদি 6 দ্বারা ভাগ করি বাকশেষ কত? 3, 6কে অ্যালাউ করব। তাহলে অ্যান্সার কি? এর অ্যান্সার, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমাদের 4,6। এখন তুমি বলবা ভাই আমি কি এভাবে বাইর করবো নাকি, এটা কি সম্ভব? সম্ভব না, এটা সেটা আমিও জানি। এবার আসো তোমার এটা কীভাবে সলভ করবো। এটা হলো কি, দেখো আমি 15 থেকে বাকশেষ থাকবে, আচ্ছা বাকশেষটাকে যদি আমি বাদ দিয়ে ফেলি তাহলে যে সংখ্যাটা থাকবে ওইটা কিন্তু ওই সংখ্যা দ্বারা বাকশেষে বিভাজ্য হবে, তাই না? মনে করো আমি তোমার বললাম মনে করো 127, 127কে আমি এমনি বললাম আর কি। মনে করো আমি 3 দ্বারা ভাগ করলে, কত কথা আমি আন্দাজে বলতেছি, 3 দ্বারা ভাগ করলে বাকশেষ 2 থাকে। এখন আমি বলছি যে তোমাদেরকে বললাম এই সংখ্যা থেকে যদি আমি, যেহেতু 2 থাকে না, আমি 2টাকে যদি বিয়োগ করে দিই তাহলে 125, তাহলে 125 তো 3 দ্বারা ভাগ যাবে, মানে এমনি বলতেছি আর কি। ভাগ যাবে কিনা 125 কি 3 দ্বারা ভাগ যাবে? না, ভাগ যাবে না, ঠিক আছে। তারপরে আমি ধরে নিলাম আর কি ভাগ যাবে, তাই বলতেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি তুমি বুঝতে পারছো? আমি যদি বাকশেষটাকে ওই সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে যা থাকবে তা অবভিয়াসলি বাকশেষে বিভাজ্য। এখন আসো তুমি এই 3 না, আমি যদি এখন এই 3কে 15 থেকে বিয়োগ করে দিই, আমি যদি 15 থেকে 3কে বিয়োগ করি তাহলে কত হবে? 12। তার মানে 12 এখন ভাগশেষে বিভাজ্য। এবার তুমি 12 এর গুণনীয়ক বাইর করো। 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5 না তো 6, 8, এটা তো গুণনীয়ক, এইটা হচ্ছে তার অ্যান্সার। কিন্তু আমি এখন 1 থেকে 3 পর্যন্ত কোনো অ্যান্সার নিতে পারবো না, আমার অ্যান্সার হবে 4 আর 6। কারণ বাক্সের যতটুকু থাকবে না, আমি কিন্তু এই 3টাকে বিয়োগ করছি, তাই না? আমি তো 15 থেকে বিয়োগ করে 12 পাইছি, তার মানে 3-এর ছোটো, 3 থেকে ছোটো কোনো সংখ্যা নিতে পারবো না। অ্যান্সার কত? 4 আর 6। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত সময় নিছি। অ্যান্সার কত? 4 আর 6। ক্লিয়ার কি না? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? এই ম্যাথগুলো কিন্তু তোমার লজিক্যালি, এটা হচ্ছে আমার লজিকটা। আমি লজিকটা বলছি অনেক সময় নিয়ে, ঠিক আছে? তোমার বুঝতে হবে। এখন যদি তুমি বইয়ের ম্যাথটা সলভ করো, এখন তুমি পারবা, সত্য কথা, তুমি এখন পারবা। এখন তো ফস করে নিজে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? নিজে নিজে সলভ করার চেষ্টা করো। দেন তারপর আমি আরেকবার বলি, আমাদের কী করতে হবে? ফার্স্ট স্টেপ বাকশেষটা বিয়োগ করে দিব, বিয়োগ করার পর আমাদের যা থাকবে তার গুণনীয়ক বের করবো, বাকশেষ যতটুকু আছে ওই সংখ্যার বড় সংখ্যাগুলো আমি অ্যান্সার নিব, শেষ। আচ্ছা, তো এখন আমরা তাহলে বইয়ের ম্যাথটা সলভ করব, তাই তো? এখন তুমি বইয়ের ম্যাথটা পারবা, বই থেকেই বলছে, বইয়ের প্রশ্নটা আমরা করছি, আসলে তুমি বুঝতে পারছো। তারা কি করছে? বইতে বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 আর 449কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদেশে দেখছো তারা করলোটা কি? বই হঠাৎ করে এরকম একটা জটিল ম্যাথ দিয়ে দিল, তার আগে এর কোনো ব্যাখ্যায়, মানে কোনো ন্যূনতম কোনো আলোচনা করে নাই। এক সমস্যা নেই, তারপর তোমরা পারবে এখন আশা করি। এখন তোমার কী করতে হবে? এখন 311 আর 419 এর গুণনীয়কগুলো বাইর করে ভাইয়া, ঠিক আছে? বাইর করো, দেন ফলটা পরে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা দেখুন, আসো তাহলে আমি গুণনীয়কটা বাইর করে ফেলি। 13, উদাহরণ 13, মনোযোগ দাও। তাহলে আমি তো তোমার একটা ডিটেলসটা দেখাইলাম, এখন তুমি জাস্ট আগে করে ফেলো কাজটা। 311 থেকে তার বাকশেষটা বিয়োগ করে দেবে, এটা আমি এমনি লিখে ফেলতেছি, তুমি তো বুঝতেছো স্টেপ বাই স্টেপ কীভাবে হবে। আমি আর স্টেপ বাই স্টেপ লিখতেছি না, নর্মালি লিখে মানগুলো দেখে বসাই দিতেছি, ঠিক আছে? এর থেকে যদি আমি 23টা বিয়োগ করি তাহলে আমি পাবো কত? 288। এখন 288 এর তুমি গুণনীয়কটা বাইর করো, গুণনীয়ক কী পাবা বলো তো? আচ্ছা, গুণনীয়ক কী পাবা? এটাকে আমি এই নাম্বার সেটে ঢুকাইতেছি, এই নাম্বার সেটের মাধ্যমে প্রকাশ করতেছি।
ফোকাস করলে আমরা কী পাবো? 24, 32, 34, 24, 32, 34, দেন আমাদের 48, 72, 96। দেখো এটা তো আমি দেখাইতেছি না, কারণ তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? আর এটা তো তোমরা বুঝছো, আমি একটা গিয়ে বলছি 72, 96, 114, 144, 288 দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না, 288। এখন তুই বলবো ভাই 24 আগে তো আরও অনেক এলিমেন্ট আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, 12 আছে, 16 আছে, তাই না? এগুলো কিন্তু নিব না। এগুলো কেন নিব না এটা কিন্তু আমরা বলছি, তাই না? কারণ আমরা 23 পর্যন্ত কোনো সংখ্যা নিব না, 23-এর ছোটো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো গেল বিষয়টা। এখন তুমি কি করবা? আচ্ছা 288, একটা আছে আমাদের কত? 449, 419, 419 থেকে তুমি 23কে বিয়োগ করো, বিয়োগ করলে তুমি কত পাবা? বিয়োগ করলে তুমি পাবা 396, 396 জন। তুমি একে বি সেট বলো, বি সেটের ভিতরে এলিমেন্টগুলো লিখে ফেলো। কী কী আছে? 33, 34, 44, 33, 34, 44, 66, 99, 66, 99, দেন হচ্ছে আমাদের কত? 132, 132, 198, দেন হচ্ছে 396। এখন আমার প্রশ্ন হলো, এখন তুমি কি করো? না আমার প্রশ্ন না, তোমাদের প্রশ্নটা আর কি। এখন কি করবো? এখন দেখো আমাদের প্রথমেই বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 আর 449 দুইটাকেই ভাগ করতে হবে। তার মানে শুধু এই 311 বা শুধু 449, 311 জন্য যেটা, 449 জন্য যেটা, শুধু এইটা না, এই দুইটাকেই ভাগ করলে কোন কোন সংখ্যা দ্বারা ভাগশেষ আমাদের এত হবে, তাই তো? এখন তার মানে কি বুঝতেছে? এই দুটোর মধ্যে কমন পার্টটা নিতে হবে। কি নিতে হবে? কমন পার্টটা নিতে হবে, ইন্টারসেকশনটা বাইর করতে হবে। যদি আমি ইন্টারসেকশন বাইর করি তাহলে আমাদের কি হবে? আচ্ছা আমরা দেখি তো মাইক্রোস্কোপ দিয়ে কোনো মিল আছে কিনা। এই তো 34 পাইছি, কি মিল আছে? না, মিল নেই। তার মানে অ্যান্সার হবে কত? 36। সুন্দর হইতেছে নাকি? অ্যান্সার কত আমাদের? 36। তাহলে অ্যান্সার কত আমাদের হবে? অ্যান্সার তো 36 বলছি। আচ্ছা এটা হচ্ছে, তাহলে এখন তুমি যদি 36 দ্বারা ভাগ করো, তুমি একেও ভাগ করো, ভাগ করলে দেখবে ভাগশেষ 23 থাকবে। তুমি 36 দ্বারা একেও ভাগ করো, ভাগশেষ 23 থাকবে। এখন তাহলে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করলাম। আমি যদি মনে করো বিশাল একটা সংখ্যা নিছি, ঠিক আছে? 8, 9, একে যদি আমি যদি মনে করো 392 দ্বারা ভাগ করি, 392 দ্বারা হয়েছে, হ্যাঁ, দ্বারা ভাগ করি, ভাগশেষ 441 কি হতে পারবে? এটা তোমাদের কাছে আমার ইম্পর্টেন্ট লিস্ট একটা কোয়েশ্চেন। যদি না পারো, না পারলে তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? আমার প্রশ্নটা হচ্ছে একক দশক অনেক বড় একটা সংখ্যা বলা লাগবে না। একে যদি 392 দ্বারা ভাগ করি, ভাগশেষ কি 441 সম্ভব? ভিডিও ফার্স্ট করো, অনেক ক্যালকুলেশন করো, আইনস্টাইনের সূত্র গবেষণা করে ফেলো, নিউটনের সূত্র গবেষণা করে ফেলো, দেখবো তোমার অ্যান্সার ইজিলি বের হয়ে যাবে, তাই না? আচ্ছা তো আমি অ্যান্সারটা বলে দিই। অ্যান্সার হচ্ছে না। কেন দিন না দেখলাম? হ্যাঁ, না হয়েছে কারণ বাকশেষ কত কোনো বাজকের থেকে বড় হতেই পারে না। আমি তো বাজককে বাকশেষের মানে এই সংখ্যাটার মধ্যে ভাগ করব, তাই না? মনে করো আমরা যখন ভাগ করি, 2কে তোমার 9-এর মধ্যে ভাগ করলাম, তখন আমি কি লিখলাম? 9 না 11 লিখি। 2কে যদি 11-এর মধ্যে ভাগ করি, আমি প্রথমত 8-এর মধ্যে দিলাম না, 4 দুগুণে 8, দেন আমি 1, তারপরে 5 দুগুণে 10, 1। এখন 1, 2 যদি 1 থেকে বড় হতো, 1 যদি 2 থেকে বড় হতো, ভাগশেষটা 2 থেকে বড় হতো, তাহলে তো আমি আবার ভাগ করতাম। এখন আর ভাগ করবো না, কেন? 1 তো আমাদের ছোট, তাই আর ভাগ করবো না। এবার বুঝতে পারছো? ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হয়। দেখছো ম্যাথমেটিক্সের কি মানে তোমাদের যে বুঝো, দেখবে যে এগুলো আমি জানি, আমি আশা করি তোমরা পারো, বাট তারপরে বলতেছি আর কি, ভালো লাগে বলতে। আচ্ছা দেখ, তো বুঝতে পারছো? এটা আমাদের আর একটা মেথ আছে, ফলে আমাদের সেটটা শেষ। দেখছেন ভিডিও অনেক বড় হয়ে গেছে মনে হইতেছে, আর সমস্যা নেই। দেখছেন? আচ্ছা দেন আমাদের আসা এখন একটু মনোযোগ দিতে হবে। দেখো এখানে উদাহরণ সত্যি কী বলছে। এখানে আমি এই কোশ্চেনের বাইরে অনেক কিছু বলবো, ডায়াগ্রামটা একটু বোঝানোর জন্য তোমাদেরকে। তো
মনোযোগ দিবে বা না দিবে এটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 44 জন বাংলায়, 40 জন গণিতে, 70 জন উভয় বিষয় পাস করছে। হ্যাঁ, 30 জন বুঝে উভয় বিষয় ফেল করছে। এটা কোন স্কুলে আবার? যে বেঞ্চিটের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো। কতজন শিক্ষার্থী উভয় বিষয় হচ্ছে অনেক কঠিন একটা কোশ্চেন, সমস্যা নেই, আমরা পারবো। আচ্ছা, সব শিক্ষার্থীকে আমি এই দ্বারা প্রকাশ করলাম, অল দিলাম, এই দ্বারা দিলাম আমি। তার বলছে বাংলায় 44, পরীক্ষায় 44 জন বাংলায়, কী তা কয় 44 জন মিলে বাংলা পাস করছে, বাংলা হয়েছে 44 জন। হ্যাঁ, না সরি, এটা তো 88 জনের না, 46 জন না। বাংলা 88 জন, আর ম্যাথে হচ্ছে 80 জন। ম্যাথে 80 জন পাস করছে, তাই তো? আর আমাদের বলছে উভয় বিষয় পাস করছে কতজন? 70 জন। দেখো ভাইয়া, উভয় বিষয় মানে কি কমন পার্ট না? তাহলে বি ইন্টারসেকশন এম, এদের মধ্যে পাস করছে 70 জন। আচ্ছা, ক্লিয়ার কি না? এখন শুধু এরপর দেখো, আমরা ডায়াগ্রামটা যদি ড্র করে ফেলি, বাংলা কত? বাংলা পাস করছে 88, ম্যাথে পাস করছে 80। এবং আমি যদি এখন দেখো, আমি একটা ইউনিভার্সাল দিব, মানে 100-100 একটা সেট দিলাম, এই টোটাল হচ্ছে আমাদের 100 জন, ঠিক আছে? তাদের মধ্যেই মনে করো যে এটা হচ্ছে আমাদের বাংলা, আর মনে করো যে এটা হচ্ছে আমাদের ম্যাথ। এটা দ্বারা আমি বাংলাকে মিন করছি, এটার দ্বারা আমি ম্যাথকে মিন করতেছি, ঠিক আছে? এখন দেখো বাংলা এই কমন ফাঁকটা কত দেখো তো, 70 কিনা? এই কমন ফাঁকটা 70। এর মানেটা কি? এর মানে এইটা এটা এটা এটার মানে হচ্ছে শুধু বাংলায় পাস করছে, শুধু বাংলায় পাস করছে। আবার মনোযোগ দাও, মনোযোগ না দিলে বুঝবো না। শুধু এইটার মানে হচ্ছে শুধু বাংলায় কতজন পাস করছে, তাই না? আচ্ছা দেখো, বাংলা পাস করছে 88 জন, তাদের মধ্যে কমন পার্ট হচ্ছে 70 জন। তাহলে এটা কতজন? এটা কি 18 জন না? শুধু বাংলা 18 জন পাস করছে, কত ইজি। শুধু গণিতে, শুধু গণিতে কতজন পাস করছে? জাস্ট মানে উভয় বিষয় না কি, জাস্ট গণিতে কতজন পাস করছে? গণিতে পাস করছে 70-80, 10 জন। টোটাল তো আমাদের মনে করো গণিতে পাস করছে 80 জন, তাই না? তাদের মধ্যে উভয় বিষয় পাস করছে 70 জন গণিতে, আর 10 জন তাহলে শুধু গণিতে পাস করছে। আচ্ছা, 10 জন শুধু গণিতে পাস করছে, তাহলে গণিতে ফেল করছে কতজন? 18 জন না? যে 18 জন শুধু বাংলায় পাস করছে, তারা কি গণিতে ফেল করছে না? এখন দেখো, এটা তোমাদের বই সাইন আমি লিখি, গণিতে ফেল করেছে, শুধু গণিতে ফেল করেছে। একটু মনোযোগ দাও, শুধু গণিতে ফেল করছে। গণিতে বলে কেউ ফেল করে, দেখ সমস্যা নেই, গণিতে ফেল করেছে, শুধু গণিতে ফেল করছে কতজন? দেখো আমি আবার বলতেছি, এই টোটালটা হচ্ছে আমাদের গণিতের পাস। এটা তাহলে গণিতের ফেল কতজন? 18 জন। শুধু বাংলায় ফেল করছে, জাস্ট বাংলায় এক বিষয় আর কি, বাংলায় ফেল করছে কতজন হবে? এই পুরোটা হচ্ছে বাংলার পাস, তাহলে এইটা হচ্ছে বাংলার ফেল 10 জন। একদম ইজি, তাই না? একদম ইজি না? একদম ইজি গেল। আচ্ছা, আর কি, আর এখান থেকে কি বের করা যায়? এখান থেকে বের করবো তো, কি আছে? আচ্ছা, কিছু নেই। দেন আমাদের এখন দেখো প্রশ্ন কে বলছে কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করছে, তাহলে কতজন শিক্ষার্থী উভয় বিষয় আমাদের ফেল করছে এটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখো কতজন শিক্ষার্থী উভয় বিষয় পাস করছে। 70 জন শিক্ষার্থী উভয় বিষয় পাস করছে, 80 জন শিক্ষার্থী জাস্ট আমাদের তোমার এই দুইটার মধ্যে পাস করছে, আর হচ্ছে আমাদের মনে করো যে আর 88 জন শিক্ষার্থী শুধু আমাদের বাংলায় পাস করছে। তাহলে কতজন শিক্ষার্থী উভয় বিষয় পাস করছে, সরি উভয় বিষয় ফেল করছে? উভয় বিষয় ফেল করছে, উভয় বিষয় ফেল করেছে। আচ্ছা, উভয় বিষয় ফেল করছে মানে কি? বাংলাতেও করতে হবে, ইংরেজিতেও করতে হবে, তাই না? তাহলে উভয় বিষয় কতজন ফেল করেছে? আচ্ছা, উভয় বিষয় আমাদের ফেল করছে। এখন আমার তো বাইর করতে হবে তাহলে উভয় বিষয় কতজন পাস করছে। আমি এখান থেকে দেখে বলতে পারতেছি উভয় বিষয় কতজন ফেল করতেছে, তাই না? তো তোমাদের দেখো, আমি যদি এখান থেকে দেখি উভয় বিষয় কতজন ফেল করছে, টোটাল হচ্ছে কতজন? 100 জন স্টুডেন্ট। টোটাল কতজন? 100 জন। তাদের মধ্যে উভয় বিষয় ফাঁস করছে কতজন? উভয় বিষয় ফাঁস করেছে মানে মোট ফাঁস করেছে, যে কোনো একটা বিষয় ফাঁস করলে হবে। মোট ফাঁস করেছে, মোট ফাঁস করেছে, এটার মানে বুঝতেছো তো? আমি কেন উভয় বিষয় বলতেছি না, জাস্ট যে কোনো একটা বিষয় ফাঁস করলে হবে আমাদের। যে কোনো একটা বিষয় ফার্স্ট যেই করছে
সে আরেকটা বিষয় ফেল করলো, সমস্যা নেই, কিন্তু সে তো উভয় বিষয় ফেল করে নাই। আমি বাইর করতেছি উভয় বিষয় ফেল করেছে, তাহলে উভয় বিষয় কতজন ফেল করছে এটা বাইর করবো। তো যে কোনো এক বিষয় বা দোনো বিষয় যাই হোক না কেন আমাদের পাস করছে, তাহলে এই পাস করছে কতজন, মোট পাস করেছে, মোট পাস করেছে তাদের থেকে বিয়োগ করবো, তাই না? যে আমার লেখাটা আমার ছোটো হয়ে যাচ্ছে, সমস্যা না, বোঝা যায় তো? হ্যাঁ, বোঝা এই তো, দেখা তো যাইতেছে না। আচ্ছা, উভয় বিষয় ফেল করছে, 100 বিয়োগ মোট পাস করছে। মোট পাস করছে কতজন তুমি এখন বাইর করতে পারবে না? মোট তো এরাই ফাঁস করছে, এই মোট দেখো তো, এই বান্দাগুলো না ফাঁস করছে, এই আল্লাহর এরা ফাঁস করছে 18 জন, 70 জন, 10 জন, যোগ করো 18 প্লাস দেখছো ডায়াগ্রামের মাধ্যমে কি ইজিলি বোঝা যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 2 জন। 2 জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করছে। আর কেন যে ফেল করলি তোরা, দেখ সমস্যা নেই, ফেল করছে এই 2 জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করছে। এখান থেকে আর অনেকভাবে বলা যায় আর কি। আচ্ছা, এখান থেকে আমি লিখিয়ে তো দিচ্ছি সেদিন, এই তো এগুলোই। তাহলে তুমি তো বুঝতে পারছো আশা করি কীভাবে বের করছি। এটা হচ্ছে আমাদের ইউনিয়নের ফাটটা করলাম আর কি, ইন্টারসেকশন না। ইউনিয়ন কখন করবো আমি আবারও বলতেছি, আমার যদি বলতো উভয় বিষয় পাস করছে তখন ইউনিয়ন, বা উভয় বিষয় ফেল করছে তখন সরি উভয় বিষয় পাস করছে ইন্টারসেকশন। কিন্তু এখন আমি এখান থেকে বাইর করতেছি মোট পাস করেছে, যে কোনো এক বিষয় হোক, 2 বিষয় হোক, বাংলায় হোক, ইংরেজি হোক, পাস করলেই হয়েছে। তখন আমি দেবো কি, মোট পাস করেছে। মোট পাস করেছে কতজন, মানে এই তিনটেই তো, এই দেখো এই 18, 70, 10, এই 18 দ্বারা জাস্ট আমি এতটুকুকে মিন করতেছি, 70 দ্বারা এতটুকুকে, 10 দ্বারা এতটুকুকে। এটা ব্যানচিত্র। দেখো ব্যানচিত্র থেকে আরও অনেকভাবে ম্যাথ করা যায়। তো তোমরা যদি বুঝো তাহলে তার করা লাগবে না, না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টারটা আশা করি শেষ, চ্যাপ্টার ক্লোজ। বুঝছো, এই শীতকালে আমি গরমের মধ্যে ফ্যান না চালাই, গ্রামে তোমাদের জন্য ম্যাথ করতেছি, ঠিক আছে? তো কেমন একটু বললেও বুঝতেছো কি না? আর অনুশীলনের ম্যাথ আশা করি প্রত্যেকটা টাইপ থেকে একটু একটা করে দিলে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সমস্যা নেই, নেক্সট ভিডিও আমি অনুশীলনী ম্যাথগুলো করাবো, ঠিক আছে? তো তোমরা ক্লাসটা প্রথম থেকে দেখো, বুঝো, আশা করি আমার মনে হয় তোমরা যদি প্রথম থেকে দেখো তোমাদের জন্য ভালো হবে। মানে তোমাদের মনে করো যারা এসএসসি পরীক্ষার্থী আসো, দেখো এই সেটের এই যে চ্যাপ্টারটা, পার্টটা, এটা কিন্তু এত সময়, আমি যদি জাস্ট তোমার কি পয়েন্টগুলো বলতাম এত সময় লাগতো না। আমার যে ক্লাসটা নিচে 1 ঘন্টার উপর হয়ে গেল, 1.5 2 ঘন্টার মতন, তাই না? 2 ঘন্টার মনে হয়। তো আমি জাস্ট প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা দিয়ে বোঝাই, তাই সময় লাগছে। তুমি যদি বলো না ভাই আপনার এত ব্যাখ্যার দরকার নেই, আপনি জাস্ট কি পয়েন্টগুলো বলেন, তাহলেও সমস্যা নেই, তাই না? এখন তোমার ব্যাখ্যাটা শেখা দরকার, যেমন কি আমি তোমাকে বলি এই ম্যাথটা, আমি যদি তোমাকে এটা না বুঝাইতাম, হ্যাঁ কেউ যদি আগ থেকে বুঝে থাকলে তো বুঝতে পারছে, যারা বোঝেন আমি তাদের কথা বলতেছি, যারা বুঝতে পারছো বাবা তুমি বুঝতে তো পারছোই। আমি যদি এটা না বলতাম তোমার জন্য কিন্তু এই ম্যাথটা বুঝে অনেকটাই কষ্ট করে, উদাহরণ 13। এমনকি আমি তোমাদের মতন থাকতে এই এক্সাম্পলটা নিয়ে, উদাহরণ নাম্বার 13 এটা নিয়ে আমি অনেক মানে কনফিউজড ছিলাম যে এখানে লজিকটা কি। সত্য কথা, লজিকটা কীভাবে কাজ করে যে আমি এখান থেকে বিয়োগ করলাম, দেন আমি গুণ নিয়োগ নিলাম, মানে এটা কেন নিব, আমি বিয়োগ কেন করব, তাই না? বিয়োগ কেন করবো, বিয়োগ করতে হবে কারণ এটা তো আমি তোমার এখানে বলছি। এগুলো মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক আর কি। তো তোমরা যারা ভবিষ্যতে মনে করো প্রোগ্রামিং করবা, সিএসসি নিয়ে পড়বা, বা এই তো সিএসসি নিয়ে পড়তেছে ফার্স্টে, যারা সিএসসি নিয়ে পড়বা তোমাদের এইগুলো লজিকগুলো লাগবে হিউজ পরিমাণ ব্যবহারের। যে তোমার বাকশেষ, ভাগফল, মানে জোড়, বিজোড়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মানে সেট, বিশেষ করে সেটের হিউজ ব্যবহার, তাই না? এগুলো তোমার করতে হবে। তাই তোমার এখন থেকে বেসিকটাই স্ট্রং করো, বেসিক স্ট্রং করো, তোমার সব কিছু হবে। এক দৌড় দিয়ে তোমরা কি করো না যে সৃজনশীলে চলে যাইও না, ঠিক আছে? এটা করো না, বইয়ের এই পাঠটুকু ভালো করে করো, দেন তুমি অনুশীলনী করো। অনুশীলনী করলে আমার মনে হয় না সৃজনশীল এমসিকিউ অত প্রয়োজন আছে, কারণ আমি নিজেও অত বেশি করতাম না, অবশ্যই করতে হবে, বাট বলতেছি আর কি তোমার বইয়ের এগুলো ভালো করে করো, অনুশীলনীর পাঠটা, অনুশীলনীগুলো ভালো করে করো। সিকিউ হচ্ছে অনুশীলনীর একটা রূপ, আর কিছুই না, ঠিক আছে? तो आज के जो इतना ही काफ़ी है। तुम खुश हो, मैं खुश हूँ। टाटा बाय बाय, गुड बाय।